ওরাল আলসারের কি কি কারণ হইতে পারে? ধরো একটা 20 বছর বয়সী মহিলা, তার ওরাল আলসার আছে, মুখের মধ্যে ঘা আছে, তাহলে কি কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমাদের মাথায় আসতে পারে? একটা আসতে পারে অ্যাপথাস আলসার। অ্যাপথাস আলসার হইতে পারে ইডিওপ্যাথিক, বা মেনস্ট্রুয়েশনের আগে, প্রিমেনস্ট্রুয়াল টাইমে হইতে পারে। আবার হচ্ছে গিয়ে হয় পরে আবার সেরে যায়, এবং ইনফেকশাস কারণে হইতে পারে। আমরা ভেরি কমন আমরা বলি ওরাল ক্যান্ডিডিয়াসিস, ক্যান্ডিডা অ্যালবিকান যেটা, এটার কারণে হচ্ছে এখানে এটা হয়। এটাকে আমরা আরেকটা নামেও ডেকে থাকি, এটাকে আমরা ওরাল থ্রাশ, ওরাল থ্রাশ এই নামেও বলে থাকি। হ্যাঁ, যে জিভের উপরে সাদা সাদা একটা আস্তর পড়ে। তারপরে হারপিস সিমপ্লেক্স ভাইরাসের টাইপ 1, বা হারপিস সিমপ্লেক্স ভাইরাস দ্বারা হইতে পারে। ব্যাকটেরিয়াল যেমন হচ্ছে সিফিলিস দ্বারাও হইতে পারে। আর গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিজিজের মধ্যে আমরা জানি স্পেশালি ক্রনস ডিজিজ যেটা, এটা হচ্ছে একেবারে মাউথ টু অ্যানাস সব জায়গায় হইতে পারে। কি বললাম? মাউথ টু অ্যানাস সব জায়গায় হইতে পারে। আলসারেটিভ কোলাইটিস যেটা ইনফ্লামেটরি বাউল ডিজিজের মধ্যে, সেটা সব জায়গায় হয় না। বাট ক্রনস ডিজিজ একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সব জায়গায় হইতে পারে, মানে মাউথ টু অ্যানাস ডিআইটি ট্রাকচার। সো এরা কিন্তু আলসার করতে পারে। তারপরে সিলিয়াক ডিজিজ, এটা হচ্ছে বেলাব যশোর ডিজিজ, এটার কারণে হতে পারে। ডার্মাটোলজিক্যাল কন্ডিশনের মধ্যে লাইকেট প্লারাস, তারপর হচ্ছে প্যাফিগয়েড, প্যাফিগাস ভালগারিস, প্যাফিগয়েড। সো এই যে যে বুলাস ডিজিজ অফ স্কিন আছে, এগুলা এগুলা হইতে পারে এই কন্ডিশনগুলোতে। এবং স্টিভেন জনসন সিড্রম নামে একটা সিড্রম আছে, যেটা হচ্ছে বিভিন্ন ড্রাগের রিয়াকশন হিসেবে এই সিড্রম হইতে পারে। এবং এখানে প্রচুর, মানে একটা স্টিভেন জনসন সিড্রমের পাশেরকে যদি তুমি দেখো, মানে বডিতে এরকম একটা অবস্থা যে আলসারেশন এবং ইরাপশন, এরকম অনেক সমস্যা সাইটোটক্সিক ড্রাগগুলোর কারণেও হইতে পারে। এসিলি যাদের থাকে ওদেরও কিন্তু ওরাল আলসার থাকতে পারে। এসিলি ইয়াগ একটা ফিমেল, যেহেতু এই ফিমেল এই মহিলাটা একটা মানে ইয়াগ একটা মেয়ে, 20 বছর বয়সী, সো এসিলি আমরা চিন্তা করতেই পারি। বেসের সিড্রম একটা সিড্রম আছে, এই সিড্রমটাতেও হইতে পারে। এখন আমাদের জানতে হবে তাহলে বেসের সিড্রম মানে কি, এটা বলতে কি বোঝায়। আসলে আমরা যখনই করে একটা ডিজিজ পাবো, আমরা ট্রাই করবো অ্যাটলিস্ট ওইটা সম্পর্কে মিনিমাম কিছু জানা, রাইট? সো এই কথাটা আমরা সবসময়, মানে যে কোনো জিনিস পড়তে গেলে আমরা এই কথাটা হচ্ছে মাথায় রাখবো। তো বেসের সিড্রম নিয়ে আমি কয়েকটা কথা একটু বলে দিই। এটা মানে হচ্ছে একটা ক্রোনিক মাল্টি সিস্টেম ইনফ্লামেটরি ভাস্কুলাইটিস বলে রাখবা, ভাস্কুলাইটিস। এবং এরা ওরাল আলসার, জেইটাল আলসার, ইউভেইটিস মানে আইতে ইনফ্লামেশন, এগুলো রিপ্রেজেন্ট করতে পারে। মেনলি অটোইমিউন কারণে এটা হয়ে থাকে, এবং এটা মিডল ইস্টের রিজনে বেশি হয়, এশিয়াতেও হইতে পারে। সো ওরাল অ্যাপথাস আলসার, রিকারেন্ট, তারপরে জেরিটাল আলসার এবং ইউভেইটিস, এরকম একটা ট্রায়াড এখানে থাকে বেসিক ডিজিজে, ঠিক আছে? এবং ওরাল যে আলসারগুলো থাকে অ্যাপথাস আলসার, এগুলো পেইনফুল আলসার। ওকে, এরপর আসো ক্যান্সার, লিউকেমিয়া, ক্যাপোসিস সার্কোমা। সো এইগুলোর কারণেও হইতে পারে। অ্যাপথাস আলসার এরা একটা সুপারফিশিয়াল পেইনফুল আলসার, এবং এরা বাউথের যে কোনো পার্টেই হইতে পারে। এরা রিকারেন্ট হইতে পারে, মানে বারবার হওয়ার চান্স থাকতে পারে। এবং ওভ্যান, মেনস্ট্রুয়েশনের আগে ওভ্যানে হওয়ার এটা কিন্তু চান্স বেশি, যে মেনস্ট্রুয়েশন হবে, পিরিয়ড হবে, তার আগে হচ্ছে। ইউজুয়ালি ইডিওপ্যাথিক কারণ থাকতে পারে অথবা প্রিমেনস্ট্রুয়াল হয়, এবং এরা ক্লিনিক্যালি আমরা ডায়াগনোসিস করতে পারি জাস্ট দেখে। বায়োপসি নেসেসারি হইতে পারে ডায়াগনোসিসের জন্য অকেশনালি। আর কীভাবে আমরা ট্রিট করবো, টপিক্যাল কর্টিকোস্টেরয়েড দিতে পারি, যেমন 0.1% ট্রাই অ্যাবসিলোলন, এবং আমরা তার বাদে কোলাই স্যালিসাইলেট জেল এগুলো ইউজ করতে পারি। সিমটোমেটিক রিলিভের জন্য আমরা লোকাল অ্যানেস্থেটিক বাউতোয়াশ এগুলো ইউজ করতে পারি। এবং রিয়ারলি পেশেন্ট যদি ভেরি সিভিয়ার এবং রিকারেন্ট অ্যাপথাস আলসার হয়, সেটাতে আমরা ওরাল কর্টিকোস্টেরয়েড দিতে পারি। বাট ও দেখো টপিক্যাল যে টপিক্যাল যে কর্টিকোস্টেরয়েড, সেটা কিন্তু আমরা নর্মালি ইউজ করি, ঠিক আছে? বাট ওরাল কর্টিকোস্টেরয়েডের কথা যদি বলি, সেটা তো কখন লাগবে, যখন অনেক বেশি সিভিয়ার, সেক্ষেত্রে লাগতে পারে। এখন আসলে স্যালাইভারি গ্ল্যান্ডের শৈলিক দিয়ে কিছু কথা বলি। যে স্যালাইভারি গ্ল্যান্ড আমরা জানি যে সব থেকে আমাদের বড় স্যালাইভারি গ্ল্যান্ড হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড, এবং এটাই হচ্ছে মেজর স্যালাইভারি গ্ল্যান্ডের মধ্যে প্যারোটিড, সাবমেন্ডিবুলার, সাবলিঙ্গুয়াল, এই তিনটা, প্রত্যেকটা দুইটা করে থাকে, পেয়ার থাকে দুই সাইডে। এখন সব থেকে প্যারোটিড গ্ল্যান্ডকে এফেক্ট করে একটি, মানে যদি ইনফ্লামেশন হয় প্যারোটিড গ্ল্যান্ডে, সেটাকে আমরা প্যারোটাইটিস বা বাবস বলে থাকি। মামস ভাইরাসের কারণে এটা হয়। এবং এটা আমরা বলি যে পোস্ট অপারেটিভ ব্যাকটেরিয়ার কারণে হতে পারে। বাবস তো একটা ভাইরাস, বাট পোস্ট অপারেটিভ ব্যাকটেরিয়ার কারণে হতে পারে। ইভেন আমাদের এইটাতে কি হতে পারে, স্টোর হইতে পারে, ঠিক আছে? স্টোর সব থেকে বেশি প্রমিনেন্ট হচ্ছে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডে। তারপরে এটা তো স্টোর হইতে পারে, তারপরে স্টোর হয়ে এরা সোয়েল হয়ে যেতে পারে, যেগুলো স্যালাইভারি গ্ল্যান্ড, সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড বেশি কমন। তারপরে জ গ্রিন সিনড্রোম। তো হোয়াট ডু মিন বাই জ গ্রিন সিনড্রোম? এটা দেখো, যদিও আমরা এটা হচ্ছে এস দিয়ে শুরু, বাট এটা কিন্তু জ গ্রিন সিনড্রোম আমরা বলে থাকি। এবং এই যে যে জ গ্রিন সিনড্রোম, এই সিনড্রোমটাতে অ্যাকচুয়ালি কি হয়? এই সিনড্রোমটা মানে হচ্ছে যে একটা অটোইমিউন ডিজিজ, এরা
একটা অটো ইমিউন ডিজিজ, এবং এখানে আমাদের যে গ্ল্যান্ডসগুলো আছে, স্পেশালি স্যালাইভারি গ্ল্যান্ড, ইভেন ল্যাক্রিমাল গ্ল্যান্ড, এই এক্সোক্রাইন গ্ল্যান্ডগুলো একেবারে কি হয়, সিক্রেশন বন্ধ হয়ে যায় কাইন্ড অফ, এবং ড্রাই বাউথ আমরা পাই, ড্রাই বাউথ, ড্রাই আইস আমরা পাই। হাউএভার, তো এই যে যে ড্রাই বাউথ, এটা হচ্ছে শুধুমাত্র আমরা স্যালাইভারি বা ল্যাক্রিমাল গ্ল্যান্ডকে এফেক্ট করতে পারি, এবং এটা আমরা যা জানলাম। এবং এইটার কারণেও দেখা যেতে পারে যে আহ, মানে অটোইমিউন একটা প্রসেস, যার ফলে স্যালাইভারি ল্যাক্রিমাল গ্ল্যান্ডগুলো ডিস্ট্রাকশন হয়, এবং এই কারণেও কিন্তু আহ, এই কারণেও কিন্তু দেখা যায় যে স্যালাইভারি গ্ল্যান্ড সোয়েলিং হইতে পারে। দেখো, সার্কোইডোসিস যে ডিজিজটা, এই ডিজিজটাতে মেইনলি আমাদের লাগ কিন্তু এফেক্টেড হয়, লাগ, লিফ নোড, স্কিন, আইস, এই জায়গাগুলো মেইনলি এফেক্টেড হয়, এবং এটা একটা ক্রনিক মাল্টি সিস্টেম গ্রানুলোমেটাস, একটা ক্রনিক ডিসঅর্ডার, যার কারণ পুরোপুরি জানা যায় না, এবং এটা বিভিন্ন ডট কেজিয়েটিক গ্রানুলোমা তৈরি করতে পারে। আমরা জানি যে কেজিয়েটিক গ্রানুলোমা থাকে কোথায়, টিবিতে, তো এটা ডট কেজিয়েটিক গ্রানুলোমা প্রেজেন্ট করতে পারে। ডট কেজিয়েটিক গ্রানুলোমা আরেকটা জায়গায় থাকে, ক্রস ডিজিজ, ক্রস ডিজিজ, এ কথাটা একটু বলে রাখবা। এবং এরা মেইনলি ইমিউন ডিসরেগুলেশনের কারণে হয় বলে ধারণা করা হয়, এবং এরা লাগে এফেক্ট করলে ড্রাই কাফ, তারপরে ডিসপ্লেয়া, চেস্ট পেইন, এগুলো করতে পারে। স্কিনে এরাইথেমা নোডুসাম করতে পারে, তারপরে আইতে ইভেইটিস করতে পারে। এবং তা বাদে কিন্তু আমরা বলি যে এরা কিন্তু এই যে আমাদের স্যালাইভারি গ্ল্যান্ডকেও ইভেন্ট সোয়েলিং করাইতে পারে। তবে আমরা টিউবারের মধ্যে বলে রাখবো প্লিওমরফিক অ্যাডিনোমা, এবং এখানে প্লিওমরফিক অ্যাডিনোমা মেইনলি প্যারোটিড গ্ল্যান্ডেই হয়, বিরাইট টিউবার, এবং বিউকোএপিডার্মাল টিউবার, এটা কিন্তু ব্যালিগডেড, মানে ব্যালিগডেডটা ইন্টারমিডিয়েট বলা হয়েছে, মেইনলি হচ্ছে গিয়ে মানে ইন্টারমিডিয়েট বা ব্যালিগডেডই বলতে পারি বিউকোএপিডার্মাল টিউবার, ঠিক আছে, এটা একটু বলে রাখো। এখন প্যারোটাইটিস, এটা মানে মেইনলি প্যারোটিড গ্ল্যান্ডের ইনফ্লামেশন, এবং এটা ভাইরাল বা বাউন্স ভাইরাস দ্বারাই বেশি হয়, ব্যাকটেরিয়াল দ্বারা হইতে পারে, মেজর সার্জারির পরে পোস্ট অপারেটিভলি হইতে পারে। আর ক্লিনিক্যাল ফিচারের মধ্যে পেইনফুল প্যারোটিড সোয়েলিং, এটা কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এটা আমরা জানি প্যারোটিড অ্যাবসেস ফরমেশন হতে পারে, এবং প্যারোটিড অ্যাবসেস এমন একটা অ্যাবসেস যেটাতে ফ্লাকচুয়েশন, মানে নর্মালি একটা অ্যাবসেস হলে সেটা ফ্লাকচুয়েশন টেস্ট পজিটিভ হয়, বাট এটাতে লেট ফ্লাকচুয়েশন পাওয়া যায়, লেট ফ্লাকচুয়েশন, ব্রেস্ট অ্যাবসেস, প্যারোটিড অ্যাবসেস, এগুলাতে। হ্যাঁ, এবং এটা আমরা কীভাবে ট্রিট করবো, যদি প্যারোটাইটিস হয় তাহলে আমরা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিব, ব্যথার ওষুধ দিব, এবং যদি অ্যাবসেস হয়ে যায় তাহলে সার্জিক্যাল ড্রেস তো লাগবে, ইসিসি ড্রেস লাগবে। কোশ্চেন হচ্ছে অ্যারেস্ট করতে পারে যে আমরা জগরিন সিনড্রোম কীভাবে আসলে গ্ল্যান্ডটা সোয়েল করে। আমরা তো জানি এটার ফলে অটোইমিউন কারণে স্যালাইভারি গ্ল্যান্ডের নষ্ট হয়। যখন ইমিউন সিস্টেম আমাদের স্যালাইভারি গ্ল্যান্ডকে অ্যাটাক করে, স্পেশালি প্যারোটিড গ্ল্যান্ডকে, তখন ওই গ্ল্যান্ডের মধ্যে বিভিন্ন ইমিউন সেল, টি সেল, বি সেল, এগুলো অ্যাকুমুলেট করে, এবং অ্যাকুমুলেট করার কারণে এখানে একটা ক্রনিক একটা সায়ালাডিনাইটিস হয়। মনে রাখবা, স্যালাইভারি গ্ল্যান্ডের ইনফ্লামেশনকে আমরা বলি সায়াল অ্যাডিনাইটিস। এই সায়ালাডিনাইটিস ক্রনিক টাইম ধরে যখন হয়, এখানে দেখা যায় যে গ্ল্যান্ডটা ইনফ্লামেশন, ইমিউন সেল জমা হওয়া, এই সকল কারণে বড় হইতে থাকে, এবং এটার ফলে আমাদের জ্যারোস্টোমিয়া হয়, জ্যারোস্টোমিয়া, জ্যারোস্টোমিয়া মানে মানে ড্রাই মাউথ, মানে একেবারে ড্রাই মাউথ হয়ে যায়। হাউএভার, এরপর আসো আমরা ইসোফেগাসের ডিজিজ নিয়ে কথা বলি, জার্ড, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, এটা নিয়ে আমরা প্যাথোলজিতে পড়ে আসছি। এটা মানে কি, মানে হচ্ছে গিয়ে আমাদের গ্যাস্ট্রোইসোফেজিয়াল, নামের মধ্যেই মিল আছে, স্টোমাকে অ্যাসিড তৈরি হয়, বেশি বেশি HCl তৈরি হয়, তো সেই জিনিসগুলো যদি ব্যাকফ্লো করে ইসোফেগাসে চলে যায়, বারবার রিফ্লাক্স করে, ব্যাক করে, তাহলে সেটা কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, ইসোফেগাস ইনজুরি করবে, কারণ ইসোফেগাসে তো এটা থাকার কথা না, ইসোফেগাস তো অ্যাসিডের সাথে ইউজ টু না। তারপরে দেখো গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বাড়ছে, ইসোফেগাস মিউকোজা কিন্তু এই গ্যাস্ট্রো ডিউটেরাল কর্টেক্স বা উই কর্টেক্সগুলো ব্যাকফ্লো করে এখানে যেহেতু আসতেছে, এটার ফলে বিভিন্ন সিমটমস হচ্ছে, ইসোফেগাসে প্রবলেম ক্রিয়েট হচ্ছে, ইসোফেগাসে ড্যামেজ হচ্ছে, এবং ইসোফিজাইটিসও করতে পারে। গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ কিন্তু এক ধরনের ইসোফিজাইটিস আস্তে আস্তে করে, এবং কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যারা অবেস, যারা বেশি ফ্যাট দেয়, চকলেট খায়, অ্যালকোহল খায়, কফি খায়, তাদের ক্ষেত্রে এটা হইতে পারে। এবং ইসোফেগাস দেখা যায় যে ক্লিয়ারেজ ক্যাপাসিটি কম, এবং লোয়ার ইসোফিজিয়াল স্পিডটারে ঝামেলা আছে, ওইখানে টোন কমে গেছে, সো ওইটা আটকায় রাখতে পারতেছে না, রিল্যাক্স ঠিক করে করতে পারতেছে না, এবং গ্যাস্ট্রিক ইম্পিটিং ডিলে করে হচ্ছে, ফলে এটা ব্যাকফ্লো করতে পারে, ইন্টারভেল প্রেশার করে করে বেড়ে গেলে, বা হাইটাস হার্ডিয়া যদি কারো থাকে, এই সকল কারণে। এবং পেশেন্ট কি দিয়ে প্রেজেন্ট করবে, দেখা যাবে যে জাস্ট স্টার্ডামের পিছনের ব্রিজারটা দিয়ে ব্যথা, তা বাদে যদি একটু সামনের দিকে ঝুঁকে পড়ে, বা অনেক বেশি মানে স্ট্রেডিং করে, এবং শুয়ে পড়ে, তাহলে সে সকল ক্ষেত্রে রিগার্জিটেশন হইতে পারে, রিগার্জিটেশন, হ্যাঁ, মানে ব্যাক করা, ফুডটা স্টোমাক থেকে অন্য জায়গায় ব্যাক করা। এরপরে আমরা এখানে দেখো একটা কথা লেখা আছে যে ওয়াটার ব্রাশ, এটা বারে কি বলো তো, এটা বারে জানো তোমরা, এটা বারে হচ্ছে যে হঠাৎ করে মুখে অতিরিক্ত ওয়াটারি স্যালাইভা জমে যাওয়া, ঠিক আছে, ওয়াটার ব্রাশ মানে মুখে অতিরিক্ত স্যালাইভা হঠাৎ করে জমে গেছে, এবং এটা মেইনলি অ্যাসিড রিফ্লাক্স, বা এই যে যে স্টোমাক থেকে ইসোফেগাসে অ্যাসিড রিফ্লাক্সের কারণে এটা হয়। এবং দ্য পেশেন্ট হচ্ছে ওভারওয়েট,
ইউজুয়ালি হয়, অবেসদের ক্ষেত্রে এটা বেশি হয়। এবং ইভেন পেশেন্ট এরকমভাবে ব্যাকফ্লো করার কারণে চকিং হইতে পারে ঘুমের টাইমে রাতে। কারণ ওই রিফ্লাক্স হওয়া যে ফ্লুইডগুলো ওইটা ল্যারিক্সকেও ইরিটেট করতে পারে। এবং পেশেন্ট অডাইডোফেজিয়া মানে হচ্ছে গলায় ব্যথা, ডিফিকাল্টি সোয়ালোয়িং, এই সকল জিনিসটা প্রেজেন্ট করতে পারে। আর চেস্ট পেইন থাকতে পারে, যেটা নর্মাল টিপিক্যাল চেস্ট পেইনের মতো না, মানে হার্ট অ্যাটাকের। এবং এটা সিভিয়ার হইতে পারে এবং অ্যাজাইডার মতো ইভেন্ট প্রেজেন্ট করতে পারে হার্টের যে ব্যথা। এবং এটা হচ্ছে রিফ্লাক্স ইনডিউসড ইসোফেজাল স্পাজমের কারণে, রিফ্লাক্সের কারণে ইসোফেগাসগুলো স্পাজম করতেছিল এবং ওই কারণে বুকে ব্যথা হচ্ছিল, এটার কারণে হইতে পারে। এবং কমপ্লিকেশন হিসেবে ওই যে বললাম, এটা ইসোফেগাস ইনফ্লামেশন করতে পারে জার্ডের ফলে। এভাবে কোডিক টাইপ ধরে যদি জার্ড হইতে থাকে তাহলে ইসোফেজাইটিস হইতে পারে, ব্যারিস ইসোফেগাস হইতে পারে। সো ব্যারিস ইসোফেগাস কিন্তু একটা প্রি ব্যালিগনেট কন্ডিশন। কি বললাম? প্রি ব্যালিগনেট একটা কন্ডিশন, অর্থাৎ কারো যদি ব্যারিস ইসোফেগাস হয়ে যায় তারপরে ওখানে এপিথেলিয়াম যেটা ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে, কনভার্সন হয়ে গেছে। এবং কনভার্সন হয়ে হচ্ছে গিয়ে এটা পরবর্তীতে ক্যান্সার করতে পারে। সো ব্যারেট ইসোফেগাস হইতে পারে এবং অ্যানিমিয়া করতে পারে। তার বাদে বিনাইড ইসোফেজিয়াল স্ট্রিকচার, ওখানে ইসোফেগাস স্ট্রিকচার বা ন্যারো করে দিতে পারে এবং গ্যাস্ট্রিক ভলভুলাস করার জন্য এটা দায়ী থাকতে পারে। ভলভুলাস মানে জানো যে উল্টাপাল্টা ভাবে রোটেট করে গেছে। আচ্ছা, তো এটার ইনভেস্টিগেশনের জন্য আমরা অ্যান্ডোস্কোপি বা আপারজিআইটি করতে পারি। এবং আমরা এটাই জাস্ট একটু বলে রাখবো। আর লাইফস্টাইল এবং আমরা 24 আওয়ার পিস মনিটরিং করতে পারি, কারণ হচ্ছে ওই জায়গাটাতে মানে আমাদের যেহেতু পিএইচের একটা চেঞ্জ হয়, অ্যাসিড স্টোমাক থেকে ইসোফেগাসে বারবার যায়, লাইফস্টাইল মডিফিকেশন করতে বলতে হবে, ওয়েট লস করতে হবে, ডায়েটারি আইটেম যেগুলো পেশেন্টের সিমটমকে ওর্স করে সেগুলো অ্যাভয়েড করতে হবে। এবং বেড যখন আমি শুইতেছি তখন হেডটা একটু ইলিভেট করে রাখতে হবে। যাদের স্পেশালি রাতে সিমটমস হয়, রাতে ঘুম ভেঙে যায়, চকিং হয়, এবং রাত লেট করে যাতে খাবার না খায়, এই জিনিসটা মেকশিওর করতে হবে। এবং স্মোকিং করার হ্যাবিট থাকলে সেটা বাদ দিতে হবে। এবং অ্যান্টাসিড দেওয়া যেতে পারে, এটা সিমটোমেটিক রিলভ দিতে পারে। H2 রিসেপ্টর যে অ্যান্টাগনিস্ট ড্রাগগুলো আছে, ফেবোটিডিন, এই ড্রাগগুলো দেওয়া যেতে পারে। এবং প্রোটন পাম্প ইনহিবিটর ট্রিটমেন্ট অফ চয়েস ফর সিভিয়ার সিমটমস। আমরা জানি যে আমাদের আলসার বা গ্যাস্ট্রাইটিসের জন্য আমরা যে ওষুধগুলো ইউজ করি মেনলি এখানেও সেই ওষুধগুলোই এর কথা বলা হয়। এবং তা বাদে আমরা ল্যাপ্রোস্কোপিক অ্যান্টি রিফ্লাক্স সার্জারি নামে একটা লাস্ট রিসর্ট টাইপের সার্জারি আছে, সেটা কিন্তু এখানে একেবারে এক্সট্রিম ক্ষেত্রে করা যাইতে পারে। ওকে, তাহলে তারপরে সিমটম যদি হয় তাহলে আমি একটা সিমটে ফার্স্টে ট্রাই করবো, তারপর প্রোটন পাম্প ইনহিবিটর দিব। যদি গুড রেসপন্স করে তাহলে প্রোটন পাম্প ইনহিবিটর মেইনটেনেন্স ডোজে দিব, মানে রেগুলার খাইতে থাকবে। এবং এটা হচ্ছে কি আমরা জানবো। আর যদি রেসপন্স ঠিক করে না হয় তাহলে আবার ডায়াগনোসিস কি ঠিকঠাক আছে কি না, তারপর পিএইচ মনিটরিং আমরা করতে থাকবো। সো এই জিনিসগুলো আমরা করতে থাকবো। এই কথাগুলো একটু মাথায় রাখবো। এবং ফান্ডোপ্লাইকেশন নামে একটা অপশন আছে, এটাও টার্মিনাল স্টেজগুলোতে কিন্তু করা যাইতে পারে। এবং ধরো একটা 40 বছর বয়সী অবেস লেডি, এবং সে আসছে, অবেস কথাটা মাথায় রাখবো, অবেস লেডি বলছে তার মানে, এবং তার রিকারেন্ট আপার অ্যাবডোমিনাল পেইন আছে, হার্ট বার্ন আছে, এবং রিগার্জিটেশনের প্রবলেম আছে, খাবার ব্যাক ফ্লো করে, এবং তার রিকারেন্ট কাফ, এবং আপার জিআইটি এন্ডোস্কোপি এবং ইউজি অ্যাবডোমেন রিভেলস লো অ্যাবডোমিনালিটি। ঠিক আছে, তো এখন এটা কি হইতে পারে? এটা হচ্ছে জার্ডি পসিবল ডায়াগনোসিস। তারপরে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যদি বলে, ইসকেমিক হার্ট ডিজিজ হইতে পারে, ডর আলসার ডিসপেপশিয়া নামে একটা টার্ম আছে, ওইটা হইতে পারে। এবং তা বাদে মানে আলসার, ড আলসার ডিসপেপশিয়া মানে আলসার না, অন্য কোনো কারণে ডিসপেপশিয়া। এবং তারপরে রিকারেন্ট প্যানক্রিয়াটাইটিসের ফিচারও হয়তো বা হইতে পারে, কারণ এখানে আপার অ্যাবডোমিনাল পেইন বলছে। সো ওই জায়গাটা থেকে এখানে আমরা বিভিন্ন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের কথা আনতে পারি। কি কি প্রিসিপিটেটিং ফ্যাক্টর আছে সেটা আমাদের জানতে হবে। আমরা অলরেডি পড়ে আসছি প্রিসিপিটেটিং ফ্যাক্টরগুলো, যে ওই জিনিসগুলো আমাদের অ্যাভয়েড করে চলতে হবে। মানে যেই জিনিসগুলো আমরা ট্রিটমেন্টে বলছি না যে অ্যাভয়েড করতে হবে, এই জিনিসগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে, লাইফস্টাইল মডিফিকেশন জিনিসগুলো। তারপরে ধরো একটা 45 বছর বয়সী অবেস লেডি, তার হার্ট বার্ন, ওয়াটার ব্রাশ, দেখছো ওয়াটার ব্রাশ কথাটা ইম্পর্টেন্ট। এবং যদি সামনের দিকে বেড করে, স্ট্রেট করে, লাইং ডাউন করে, তাহলে হচ্ছে এটা কি হয় বলতো? এটা হচ্ছে বাড়ে, তার মানে এটা গ্যাস্ট্রিসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এরপর আসো যে 30 বছরের একটা হাউস ওয়াইফ এবং তার ডিফিকাল্টি ইন সোয়ালোয়িং, মানে ডিসফেজিয়া আছে, লাস্ট ওভার, সেটা আমরা আগেও কথা বলে আসছি যে ডিসফেজিয়ার অনেকগুলো কারণ থাকতে পারে। তার মধ্যে ইসোফেজিয়াল স্ট্রিকচার থাকতে পারে, বা হচ্ছে বা ইসোফেজিয়াল দ্যারো থাকতে পারে, অথবা ইসোফেজাইটিস হইতে পারে। তো ইসোফেজাইটিস জার্ডের কারণে হইতে পারে, ক্যান্ডিডিয়াসিসের কারণে হইতে পারে। তারপরে ডিসপোটিলিটি বিটো ডিজঅর্ডার, যেমন একালাসিয়া কার্ডিয়া, যেটা একটা ডিসপোটিলিটি ডিজঅর্ডার, লোয়ার ইসোফেজিয়াল স্পিডটা একেবারে মানে রিল্যাক্স করতে পারে না। তারপরে বাইস্থেরিয়া গ্র্যাভিস যদি হয়, এটা একটা হচ্ছে বাসেল উইক হয়ে যায়, ফলে কিন্তু রিগার্জিটেশনের প্রবলেম বা এরকম ডিসফিজিয়ার প্রবলেম হইতে পারে। এই ব্যারেট ইসোফেগাস মানে হচ্ছে, দেখো এটা মানে কলামনার লাইন ইসোফেগাস, মানে ব্যারেট ইসোফেগাস হচ্ছে একটা প্রি ব্যারিটেড বেটা প্লাসিয়া, এটাকে আমরা বলি বেটা প্লাসিয়া হয়েছে এখানে, অর্থাৎ লোয়ার ইসোফেগাসে।
নর্মালি লোয়ার ইসোফেগাসের স্কোয়াবাস এপিথেলিয়াম দ্বারা লাইট থাকে। সেটা দেখা যায় যে এই কোডিক জার্ড যাদের থাকে, এই কোডিক জার্ড যাদের থাকে তাদের হচ্ছে সেটা কলামনার এপিথেলিয়ামে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে। ফলে ওই জায়গায় কি হয় যে যেহেতু কলামনার ইন্টেস্টাইল মানে ওই জায়গায় একটা বেটাপ্লাসিয়া হচ্ছে, ইন্টেস্টাইল বেটাপ্লাসিয়া, ফলে ওই জায়গায় পরবর্তীতে আস্তে আস্তে ক্যান্সার হওয়ার চান্স থাকে। ওকে ফাইন। এখন আমরা দেখো অ্যাক্লাসিয়া কার্ডিয়ারের কথা বলবো। এটাতে যেটা হয় যে লোয়ার ইসোফেজিয়াল স্পিডটা যেটা এটা হচ্ছে রিল্যাক্স করতে পারে না। ধরো নর্মালি পেরিস্টালসিস অ্যাবসেন্ট থাকে, মানে ইসোফেগাসের যে পেরিস্টালসিস অ্যাপেরিস্টালসিস হয়ে যায়। সো ওইটা নর্মালি রিল্যাক্স করার কথা, ফুডগুলাকে ইসোফেগাস থেকে স্টোমাকে দিয়ে দেওয়ার কথা, তো সেই কাজটা এটা করতে পারে না। সো এই যে মানে নর্মালি ইসোফেগাস কন্ট্যাক্ট করতে করতে স্টোমাকে দিবে, বাট ওই নিচের পার্টটাতে যেহেতু কন্ট্রাকশন হয় না, মানে কন্ট্রাকশন হয় না বলতে ওইটা রিল্যাক্স করতে পারে না। সো রিল্যাক্স করলে এটা পরবর্তীতে দিবে, মানে কন্ট্রাকশন হবে, রিল্যাক্সেশন করবে, কন্ট্রাকশন হবে, রিল্যাক্সেশন করবে, এটাই তো মানে পেরিস্টালসিস। সো এই জিনিসটা মেনটেন করতে পারে না। সো এটা ইম্পর্টেন্ট, এবং এটার অ্যাকচুয়াল কজ জানা নাই। আর এটার ফলে পেশেন্ট কি ডেভেলপ করবে? ডিসফেজিয়া। এটা ডিসফেজিয়াটা আস্তে আস্তে ডেভেলপ করে, এবং শুরুতে মাঝে মধ্যে হয়। আর সলিড ফুডের জন্য বেশি ডেঞ্জারাস, মানে সলিড ফুড পেশেন্ট নিতে পারে না। সো ডিসফেজিয়া বোর টু সলিড ফুড। এবং দেখা গেছে লিকুইড ড্রিঙ্ক করলে বা হচ্ছে যদি পাশের দাঁড়াই থাকে বা ইটিংয়ের পরে দেখা যায় যে হাঁটা চলা করে, তাহলে দেখা যায় যে তার বিষয়টা কবে, মানে ওই ডিসফেজিয়া কবে। এটা একটি ইম্পর্টেন্ট কথা। এবং কিছু মানে ইসোফিজিয়াল স্পাজমের কারণে মানে ভিগারিয়াস অ্যাক্লাইসিয়া যদি থাকে কিছুটা চেস্ট পেইনও হইতে পারে। এখন একটা কথা আমি বলি যে ধরো এখানে কি বলছি, সলিড ফুড খাইতে পারছে একটা সমস্যা অ্যাক্লাইসিয়া কার্ডিয়ার। অপরদিকে যদি বলা হয় যে লিকুইড খাইতে সমস্যা, মানে বোর টু লিকুইডস, ঠিক আছে, মানে সলিডও আছে বাট বোর টু লিকুইডস, সেটা যদি বলা হয় তাহলে বোর্ড ধরে নিবা সেটা কি জানো? ইসোফেজিয়াল কার্সিনোমা, ইসোফেজিয়াল ক্যান্সার। তার মানে অ্যাক্লাইসিয়া আর ইসোফেজিয়াল ক্যান্সার মধ্যে একটা ডিফারেন্সিয়েটেড জায়গায় আছে। আচ্ছা, এখন তো কমপ্লিকেশন দেখো, অ্যাকালাসিয়া এটা কিন্তু স্কোয়াবাসেল কার্সিনোমা অফ ইসোফেগাসকে এরা কি করতে পারে? প্রিডিসপোজ করতে পারে, মানে এরাও কাইন্ড অফ একটা প্রি মেলিগনেন্স কন্ডিশন টাইপের হইতে পারে, ঠিক আছে। এই জন্য সাবধান। এবং এদের এই ডিসফিজিয়া অ্যাকালাসিয়াতে যেটা হয়, এটা যদি ওরসেন হয় তাহলে যেটা হয় যে ডক্টারডাল সিমটম বা ডক্টারডাল পালমোনারি এসপিরেশনও কিন্তু ডেভেলপ করতে পারে। আমরা ইনভেস্টিগেশনে মনে রাখবা বেড়ে একটা সলে করতে পারি, এবং এটা করলে আমরা বার্ড বিক অ্যাপারেন্স নামে একটা অ্যাপারেন্স পাই, ঠিক আছে। বার্ড বিক অ্যাপারেন্স নামে একটা অ্যাপারেন্স পাই, এবং এটা এটা একটা জাস্ট এখানে একটু জেনে রাখো। আর এখানে ইনভেস্টিগেশন অফ চয়েস কি জানো? এটা কোডটা বললাম ব্যারোমেট্রি। হ্যাঁ, এখানে ব্যারোমেট্রি যেটা, এটা হচ্ছে ইনভেস্টিগেশন অফ চয়েস। এই যে ব্যারোমেট্রি। সো এই ব্যারোমেট্রি ইনভেস্টিগেশন অফ চয়েস, এটার মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি ডায়াগনোসিস করতে পারি। আর তারপরে অ্যান্ডোস্কোপিও করা যেতে পারে, কারণ ক্যারসিনোম অফ কার্ডিয়া আছে কিনা বা অন্য কিছু আছে কিনা সেটা বোঝার জন্য। বাট ভ্যারিয়াম ফলো করলে আমরা একটা বার্ডবিক অ্যাপারেন্স পাবো, বার্ডবিক, এবং আমরা একটা ব্যারোমেট্রি করতে পারি। এবং আমরা ট্রিটমেন্ট কিভাবে করবো মনে রাখবে, এখানে ট্রিটমেন্ট হচ্ছে সার্জিক্যাল অপশনের মধ্যে হ্যালার্স, কি বললাম, কার্ডিও বায়োটমি, মডিফাইড হ্যালার্স কার্ডিও বায়োটমি, ঠিক আছে। এই জায়গায় হ্যালার্স অপারেশন আছে, বা মনে রাখবে এটা হচ্ছে মডিফাইড হ্যালার্স কার্ডিও বায়োটমি। এটা ওপেন বা ল্যাপ্রোস্কোপিক্যালি করা যেতে পারে, মডিফাইড হ্যালার্স কার্ডিও বায়োটমি। আচ্ছা, এটা হচ্ছে মেইনলি এখানে ট্রিটমেন্ট অফ চয়েস। তবে এখানে আমরা কিছু ড্রাগ ইউজ করতে পারি, এখানে ওইগুলা সম্পর্কে হয়তো বলা হয় না। আচ্ছা, বলা হয়েছে, যেমন ধরো বটুলিনাম টক্সিন আমরা ইউজ করতে পারি, আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এখানে আমরা কিছুটা ইউজ করতে পারি। এরকম বেশ কিছু ড্রাগের অপশন আছে, এই জিনিসগুলো তোমরা ইএনটিতে বা সার্জারিতে পড়ছো অ্যাকালাসিয়া কার্ডিয়াতে। হাউএভার তারপরে কিছু ড্রাগের অপশন আছে, আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, বটুলিনাম টক্সিন, এরকম কিছু অপশন কিন্তু আমাদের আছে। বাট আলটিমেট অপশন হচ্ছে হ্যালার্স কার্ডিও বায়োটমি। আচ্ছা, এখন আমরা গ্যাস্ট্রাইটিসে একটু কথা বলি। হ্যাঁ, যে গ্যাস্ট্রাইটিসে কি কি কারণে হইতে পারে? অ্যাকুট গ্যাস্ট্রাইটিস, ক্রনিক গ্যাস্ট্রাইটিস। তো অ্যাসপিরিন, এডেসাইডস, স্পাইলোরি, অ্যালকোহল, আয়রন প্রিপারেশন যে ড্রাগসগুলো আছে, তারপরে বাল্টিওগার ফেলর, তারপরে যদি হচ্ছে গ্যাস্ট্রিক সার্জারির পরেও হইতে পারে, সাইটোমেগালো ভাইরাস, সার্পিসিপ্লেক্স ভাইরাস দ্বারাও হইতে পারে। তারপরে অনেকগুলো অ্যাকুট গ্যাস্ট্রাইটিসের কারণ আছে। এবং এটা হচ্ছে ব্লিডিং, এটার কারণে ব্লিডিংও হইতে পারে, হেমোরেজিক বা ইরোসিভ একটা কন্ডিশন। আর কোরিক নন স্পেসিফিক গ্যাস্ট্রাইটিস যেটা, এটা মেনলি হেলিকোব্যাক্টার পাইলোরি যে ব্যাকটেরিয়া আছে সেটা দ্বারা হইতে পারে। তারপরে অটোইমিউন হইতে পারে, অটোইমিউন গ্যাস্ট্রাইটিস হইতে পারে পোস্ট গ্যাস্ট্রিকটমির পরেও এরকম হইতে পারে। এটা আমরা জানলাম। এখন আসো যে এটা গেল হচ্ছে কোরিক নন স্পেসিফিক। আর কোরিক স্পেসিফিকের মধ্যে এটা যদিও রেয়ার, এটা আমাদের জানার দরকার নেই আসলে। তো কমন কজ যদি বলে অ্যাকুট গ্যাস্ট্রাইটিসের অ্যাসপিরিন, মানে পেইন কিলার যে ড্রাগগুলা, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, তার বাদে এইচ পাইলোরি মানে হেলিকোব্যাক্টার পাইলোরি, অ্যালকোহল,
ড্রাগসের মধ্যে আয়রন সাপ্লিমেন্ট এবং এনএসআইডগুলো তো আমরা বলছি, এবং সিভিয়ার ফিজিওলজিক্যাল স্টেজ যদি হয়, যেমন ধরো বার্ড হয়েছে, পুড়ে গেছে, মাল্টি অর্গান ফেলিওর হয়েছে, ব্রেনে কোনো টবা হয়েছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, সো এরকম বিষয় দিগুলো। এখন পেপটিক আলসার ডিজিজে আমাদের জানতে হবে, আমরা সার্জারিতে এটা শুদ্ধ করে পড়ে আসছি, আবার মেডিসিনও আমাদের জানতে হবে। পেপটিক আলসার ডিজিজ মানে অ্যাকুট বা ক্রনিক হইতে পারে, এবং এরা সলিটারি একটা লেশন, এবং এরা গ্যাস্ট্রিক যে কোনো পোর্শনে হইতে পারে, বাট স্পেশাল কিছু জায়গা আছে। এটা কেন হয়? কারণ হচ্ছে যদি পেপটিক যে জুসগুলো আছে এসিডের এফেক্টে ওই জায়গাটাতে ড্যামেজ হয়, এবং স্পেশালি আমরা বলি ফার্স্ট পার্ট অফ ডিওডারামে মেইনলি আলসার হয়। আর তার বাদে হচ্ছে গিয়ে স্টোমাকে হইতে পারে, ইউজুয়ালি স্টোমাকের যে অ্যাডটাবের রিজাল্টটাতে বেশি হয়। আর মনে রাখবে যে লেজার যে কার্ভেচার ওই বরাবর মেইনলি হয়, ঠিক আছে, লেজার কার্ভেচার বরাবর স্টোমাকের, গ্রেটার কার্ভেচার বরাবর না। আচ্ছা, তারপরে ফার্স্ট পার্ট অফ ডিওডারাম স্টোমাক, ঠিক আছে, তারপরে ডিওডারাল আলসার আর হচ্ছে গ্যাস্ট্রিক আলসার, এই দুটো হচ্ছে বেজোর দুটো কম্পোনেন্ট। তা বাদে আর কোথায় কোথায় এটা অনেক সময় জিজ্ঞেস করে, তবে লোয়ার ইসোফেগাসে হইতে পারে, এবং গ্যাস্ট্রোজেজুডোস্টোমির যে বার্জিন ওইটাতে হইতে পারে। তারপরে জোলিঙ্গার ইলিসন সিনড্রোম নামে একটা সিনড্রোম আছে, ওইটাতে হইতে পারে, যেটা থ্রো আউট দ্য জিআইটি হইতে পারে। এই ডিজিজ যদি কারো থাকে তাহলে থ্রো আউট দ্য জিআইটি এরকম হইতে পারে। তারপরে হচ্ছে যে বিকেলস ডাইভার্টিকুলাম, যেটা ওইটাতে হইতে পারে, ঠিক আছে, বিকেলস ডাইভার্টিকুলাম, এটা একটা কথা বলে রাখবো। এখন হচ্ছে পেপটিক আলসার ডিজিজ তাহলে কি কি কারণে হয়, এগুলো আমরা বারবার বলে আসছি, বারবার, সো নতুন করে বলার কিছু নাই। এবং এই স্পাইলারি ইনফেকশন হলে কি কি হইতে পারে, গ্যাস্ট্রাইটিস করতে পারে, ডিউডারাল আলসার করতে পারে, গ্যাস্ট্রিক আলসার করতে পারে, তারপরে গ্যাস্ট্রিক আলসার, গ্যাস্ট্রাইটিস এবং পেপটিক আলসার ডিজিজ, এবং এরা ক্যান্সারও করতে পারে, গ্যাস্ট্রিক কার্সিনোমা। আচ্ছা, এরপর আসো যে পেপটিক আলসার ডিজিজের কিছু কমপ্লিকেশন আছে, যেটা ব্লিডিং হইতে পারে, পারফোরেশন হইতে পারে, এবং গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন করতে পারে। সো এরকম কয়েকটা কথা আমরা একটু মাথায় রাখলাম। তো এই যে ব্লিডিং হইতে পারে, এটা তো একটা গেল, আর পারফোরেশন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সার্জিক্যালি। যদি বলা হয় যে ধরো মেডিসিন একটা পেশেন্ট, তার হচ্ছে পেপটিক আলসার ডিজিজে পারফোরেশন হয়েছে, এখন এখন মানে মানে কি হইলে, মানে এইভাবে তো বলে দেবে পারফেকশন কি হইলে তোমার সার্জারির কাছে যাওয়া লাগবে, তোমাকে পেশেন্টের ফাইন্ডিং বলে দিল যে পেশেন্টটা ধরো তার হচ্ছে পেপটিক আলসার ডিজিজ ছিল, তো হুট করে তার হচ্ছে পেট একেবারে বোর্ড লাইক রিজিড হয়ে গেছে, বোর্ড লাইক রিজিডিটি পাওয়া যাচ্ছে, বাসেল গার্ড আছে, এবং পেশেন্টের হচ্ছে মানে সাডেন সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন শুরু হয়েছে, বাওয়েল সাউন্ড পাওয়া যাচ্ছে না ঠিক করে, তো আবার হচ্ছে কি আপার বর্ডার অফ লিভার ডালনেস এটা অবলিটারেটেড, জায়গা মতো পাওয়া যাচ্ছে না, ওকে ফাইন, তাহলে তুমি হচ্ছে তোমার ডায়াগনোসিস বলো। আবার আবার হচ্ছে গিয়ে তুমি একটা রেডিওলজি করলা, এক্সরে করলা, এক্সরে করে দেখলা যে ধরো আন্ডার দ্য ডায়াফ্রাম, মানে ধরো নর্মালি লেফট সাইডে ফান্ডিং গ্যাস থাকবে, এটা আমরা জানি, বাট আমরা আরো গ্যাস শেডও পাচ্ছি, ফর এক্সাম্পল রাইট সাইডেও পাচ্ছি, তাহলে সেটা আমাদের ধারণা দিবে যে এটা গ্যাস কন্টেনিং হলো ভিসকাস পারফোরেশন হয়েছে, এবং যেহেতু তার হচ্ছে গ্যাস্ট্রাইটিস ছিল বা গ্যাস্ট্রাইটিস পেপটিক আলসার ডিজিজ ছিল, তার মানে পারফোরেশন অফ পেপটিক আলসার, মানে পারফোরেশন হয়েছিল গ্যাস হয়তো বা স্টোমাকের বা ডিওডারাম। সো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর গ্যাস্ট্রিক আউটলেট সিস্টম যদি হয়, তাহলে পেশেন্ট মেইনলি কি রিপ্রেজেন্ট করবে, প্রজেক্টাইল ভমিটিং, প্রচুর ভমিটিং হবে, এবং এর ফলে তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে, হাইপোক্যালিমিয়া, হাইপোডাক্টিমিয়া, তারপর মেটাবলিক অ্যালকালোসিস হবে, এবং প্যারাডক্সিক্যাল অ্যাসিডিউরিয়া হবে। সো এরকম কয়েকটা কথা একটু মাথায় রাখতে হবে। সো পেশেন্টের হিস্ট্রি যখন আমি দিব, অবশ্যই প্রিভিয়াস অ্যাবডোমিনাল পেইন, তার যেগুলোর কারণে পেপটিক আলসার ডিজিজ হইতে পারে ওই কারণগুলোর হিস্ট্রি দিব, এবং পেশেন্টের পেইনটা এপিগ্যাস্ট্রিয়ামে কিনা, ব্যাকে রেডিয়েট করে কিনা, ফুডের সাথে কি রিলেশন। আমরা আগেই বলে আসছি যে পেপটিক আলসার ডিজিজ যদি সেটা গ্যাস্ট্রিক আলসার হয়, তাহলে সেটা খাবার খাওয়ার পরে ওটস হবে, খারাপ হবে, আর যদি খাবার খায় তাহলে রিলিফ হবে হচ্ছে ডিওডারাল আলসারে, এবং ভমিটিং থাকতে পারে, অ্যানোরেক্সিয়া থাকতে পারে, এবং বিলের পরে দেখা যায় যে আর্লি স্যাটাইটি হতে পারে, মানে অল্পতেই সন্তুষ্ট হচ্ছে, তার আর খাইতে ইচ্ছা করতেছে না, ওই অ্যানোরেক্সিয়া, ওকে ফাইন, এবং ওয়েট লস হতে পারে, স্পেশালি গ্যাস্ট্রিক আলসারের পেশেন্ট ওয়েট লস হয়, বাট ডিডাল আলসারের পেশেন্টে কিন্তু আবার মোটা তাজা থাকে। সো এই কয়েকটা কথা ইম্পর্টেন্ট। ব্লিডিং পেপটিক আলসার হেপাটাইটিস প্যালেডের প্রেজেন্ট করতে পারে, যেহেতু আপার যে ব্লিডিং এর মোস্ট কমন কারণ কিন্তু পেপটিক আলসার ডিজিজ, এবং সেটা কিন্তু হেপাটাইটিস প্যালেডে প্রেজেন্ট করবে, এবং কমপ্লিকেশনের ফিচারগুলো থাকতে পারে, এবং এপিগ্যাস্ট্রিক রিজনের টেন্ডারনেস থাকতে পারে, অ্যানিমিয়া থাকতে পারে, যদি কোরিক একটা ব্লাড লস থাকে, কোরিক পিউডি থাকে। আপার যে এন্ডোস্কোপি এটা আমাদের করতে হবে, এবং ভ্যালিডেস এক্সক্লুড করতে আমরা সাথে একটু বায়োপসিও দিয়ে দিতে পারি, আমরা স্পাইলোরি টেস্টগুলো করতে পারি। স্পাইলোরির জন্য কিছু নন ইনভেসিভ এবং ইনভেসিভ টেস্ট আছে। নন ইনভেসিভের মধ্যে আমরা বলি ইউরিয়া ব্রেথ টেস্ট, ফিকার অ্যান্টিজেন টেস্ট। ইনভেসিভের মধ্যে আমরা র্যাপিড ইউরিয়াস টেস্ট, তারপরে হিস্টোলজি, মাইক্রোবায়োলজিক্যাল কাছে এগুলো করা যেতে পারে, এবং আমরা অবশ্যই যখন পেপটিক আলসার ডিজিজের ট্রিটমেন্ট করব, তখন সিমটমস রিলিফ করা আমাদের অবজেক্টিভ, এবং আমাদের রিকারেন্স প্রিভেন্ট করা, প্রপার হিলিং করা, এটা তো অবশ্যই তাকে যে জিনিসগুলোর কারণে পেপটিক আলসার ডিজিজ হয় সেগুলা থেকে দূরে থাকতে বলতে হবে। তারপরে ফার্স্ট লাইন হচ্ছে আমাদের ট্রিপল থেরাপি আমরা দিই, আমরা ওমিপ্রাজল 20 mg দিনে 2 বার, তারপর হচ্ছে গিয়ে
অ্যান্টিবায়োটিক দিতে পারি ক্লারিস্ট্রোমাইসিন 500 mg দিনে 2 বার, মানে 12 আওয়ারলি। তারপরে অ্যামোক্সিসিলিন অড গ্রাম 12 আওয়ারলি, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট। তারপরে দেখো আমরা 3টে ড্রাগ দিলাম, ওমিপ্রাজল, ক্লারিস্ট্রোমাইসিন, অ্যামোক্সিসিলিন, অথবা ওমিপ্রাজল, ধরো ক্লারিস্ট্রোমাইসিন, বেট্রোনিডাজল। সো এই ড্রাগগুলো, তবে শুরুতে আমরা বেট্রোনিডাজল ইউজুয়ালি দিই না। তবে বেট্রোনিডাজল এটা গেল হচ্ছে ট্রিপল থেরাপি। আর কোয়াড্রিপল থেরাপি যেটা সেকেন্ড লাইন থেরাপি এটাকে আমরা বলি, ওইটাতে কাজ না করলে এটা দিব। আচ্ছা, এই থেরাপিটা কতদিন দিব? এই থেরাপিটা ইউজুয়ালি আমরা বলি যে 7 দিন দিতে পারি, ফর 7 days, বা এরকম জাস্ট বলে রাখতে পারি 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ। আর এটা হচ্ছে 10 থেকে 14 দিন আমরা এটা দিতে পারি সেকেন্ড লাইন থেরাপিটা। এবং এটা আমরা বলি যে ওমিপ্রাজল দিব, সাথে আমরা এখানে বিসবাদ দিতে পারি, বেট্রোনিডাজল দিতে পারি, টেট্রাসাইক্লিন দিতে পারি। সো আমরা নতুন কিছু ড্রাগস আমরা এখানে নিয়ে আসছি যদি ওইগুলাতে কাজ না করে। এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা যে আবার কিন্তু অবশ্যই আবার ধরো আমি হচ্ছে গিয়ে এই থেরাপিটা এই কয়দিন দিলাম, দেওয়ার পরে মানে ধরো এই কয়দিন দিলাম, দেওয়ার পরে আমি কি সব ড্রাগ থামাই দিব? আসলে না, আমি কিন্তু পিপিআই যেটা ওমিপ্রাজল এটা কিন্তু কন্টিনিউ করবো। ঠিক আছে, পিপিআই কন্টিনিউ করবো কারণ যাতে করে তার আলসারটা হিল হয়, এটা ইম্পর্টেন্ট। এবং আসো যে আমরা সার্জিক্যাল কিছু ট্রিটমেন্টের অপশন আছে। আমরা পার্শিয়াল গ্যাস্ট্রিকটমি বা বিলরোথ ওয়ার্ড আমরা বলতেছি, এটা করা যেতে পারে। আমরা গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে এটা করতে পারি। ডিউডেনাল আলসার হলে বিলরোড 2ও করা যেতে পারে, বিলরোড 2 যেটাকে আমরা গ্যাস্ট্রোজেজুরোস্টমি বলি। তো সেই জিনিসগুলো হচ্ছে আমরা সার্জারিতে পড়ছি, এখানে আমাদের সার্জিক্যাল অত কিছু জানার দরকার নেই, এটা আমরা জাস্ট জানলাম। তা বাদে হচ্ছে ভ্যাগোটমি অ্যান্ড ড্রেইনেস, যেটাকে আমরা বলি ডেফিনিটিভ অ্যান্টি, মানে এসিড যে সিক্রেশন, এসিড সিক্রেশনকে কমানো, আসলে প্যারিটাল সেলের ওখান থেকে যে সিক্রেশনটা হচ্ছে ওইটাকে আমরা কমাতে চাচ্ছি। সো এসিড সিক্রেশনকে কমানোর জন্য ভ্যাগোটমি সার্জারি করা যায়, এবং সেই সার্জারিটা কিন্তু অপশন আছে। এবং দেখো যে অনেক বেশি জায়েন্ট ডিউডেনাল আলসার থাকলে আমরা বিলরোড 2 রিকনস্ট্রাকশন, মানে ওই সার্জারিটা করতে পারি আর কি, গ্যাস্ট্রোজেনিটোমি। মানে আমরা কি করছি, আমরা হচ্ছে স্টোমাক থেকে কিছু অংশ কেটে দিছি, মানে ধরো স্টোমাক থেকে এখানে, স্টোমাক থেকে কিছু অংশ কেটে দিছি, কেটে দিয়ে আমরা কি করছি, আমরা যে জুরামকে নিয়ে এসে স্টোমাকের সাথে লাগাই দিছি। সো সো গ্যাস্ট্রোজেনিটোমি করছি, ঠিক আছে। সো এরকম একটা বিষয় আর কি। আর যেটা হচ্ছে বিল্লোর তো সেটা হচ্ছে গ্যাস্ট্রোডিওডেনোস্টমি, আমি স্টোমাকের কিছু অংশ কেটে আবার ডিওডেমের সাথে লাগাই দিছি। বাট বিল্লোর 2তে যেটা আমি যেহেতু অনেক বড় একটা পার্ট কাটছি, মানে স্টোমাকের কিছু পার্ট প্লাস হচ্ছে আমি মানে স্টোমাকের টার্মিনাল কিছু পার্ট আর ডিওডেনাল আলসার যেহেতু আমি ডিওডেমের পার্টটা কাটছি, সো আলটিমেটলি আবার কিন্তু তখন গ্যাস্ট্রো মানে জেজুরেস্টমি করা লাগে। হাউএভার এখন আসলে যে আবার কখন কখন স্পেলিওরি ইরাডিকেশন করতে হবে ফর শিওর। আবার যে সকল ক্ষেত্রে স্পেলিওরি প্রবলেম করবে সে সকল ক্ষেত্রে আমি ইরাডিকেশন করবো। তবে গ্যাস্ট্রিসিভিজাল রিফ্লাক্স ডিজিজ এই ক্ষেত্রটা, বা যাদের হচ্ছে অ্যাসিম্পটোমেটিক পিপল, যাদের কোনো ক্যান্সার রিস্ক নেই, তাদের ক্ষেত্রে তো দরকার নেই। পিউডিতে কখন সার্জারি লাগে, যখন পারফোরেশন হয়ে গেছে তখন তো ইমিডিয়েটলি কি করতে হবে, ল্যাপ্রোটমি করতে হবে। ল্যাপ্রোটমি করে এক্সপ্লোর করতে হবে যে কোথায় পারফোরেশন, এবং যে কোনো জায়গায় একটা পারফোরেশন যদি হয় সেটা কিভাবে রিপেয়ার করে, এটা যদি বলা হয় ওটা একবার গ্রাহামস প্যাচ। কি বললাম? গ্রাহামস প্যাচ, এটা দিয়ে হচ্ছে পারফোরেশন রিপেয়ার করে। মানে এখানে আমরা যে কাজটা করি, গ্রাহামস প্যাচ মানে গ্রাহামস ওবেরটাল প্যাচ, আমরা ওবেরটা বেড়ে পারফোরেটেড জায়গাটাতে লাগাই দিই, যাতে করে পারফোরেশনটা বা ফুটা হয়ে গেছে ওইটা রিপেয়ার হয়। হেমোরেজিলে সার্জারি লাগতে পারে। আর ইলেকটিভ বলতে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন যদি থাকে, বা হচ্ছে মেডিকেল থেরাপির পরে পারসিস্টেন্ট আলসারেশন আছে, এবং গ্যাস্ট্রিক সার্জারির পরে রিকারেন্ট আলসার, তাহলে সেই সকল ক্ষেত্রে সার্জিক্যাল ইন্টারভেনশন লাগতে পারে। ওকে, এখন আসো আমাদের পরবর্তী জায়গাটাতে, যে হেলিকোপ্যাক্টার পাইলোরি আর একটা গ্রাম নেগেটিভ স্পাইরাল একটা ব্যাসিলাস, এবং এদের অনেকগুলো ফ্লাজেলা থাকে, একটা ইনডে, এবং এটার পরে এটা মোটাইল হয়, চলাচল করতে পারে, এবং এরা গর্ত খুঁড়তে পারে, এবং বিউকাস লেয়ারের নিচে ভিতরে ঢুকে থাকতে পারে, এবং এরা এপিথেলিয়াল সারফেসের সাথে অ্যাডারেট থাকতে পারে। এই ব্যাকটেরিয়াটা মেইনলি পার্সন টু পার্সন কন্ট্যাক্টের থ্রুতে, ভবিটাসের থ্রুতে, বমির মাধ্যমে বা গ্যাস্ট্রিক রিফ্লাক্সেটের মাধ্যমে এরা ছড়াইতে পারে। এবং এরা শুধুমাত্র গ্যাস্ট্রিক টাইপ এপিথেলিয়ামকেই এরা বসবাস করে, এবং ডিউডেনামে এরা বসবাস করতে পারে, এটা ইম্পর্টেন্ট। এবং এরা গ্যাস্ট্রাইটিস, ডিউডেনাল আলসার, গ্যাস্ট্রিক আলসার, গ্যাস্ট্রিক ক্যান্সার করতে পারে। এরা ইউরিয়াস এনজাইম সিক্রেট করে। এখন দেখো এদের ইম্পর্টেন্ট এই কথাটা, যে এরা ইউরিয়াস একটা এনজাইম সিক্রেট করে, যেটা হচ্ছে ইউরিয়াকে ব্রেকডাউন করে টক্সিক কম্পাউন্ড অ্যামোনিয়াম ক্লোরাইড ফরমেশন করতে পারে, পাশাপাশি বড় ক্লোরোরামিড নামে একটা কম্পাউন্ড ফরমেশন করতে পারে। সো এটা একটা ইম্পর্টেন্ট ফিচার যেটা এরা করতে পারে। এবং এরা মানে অ্যাসিডিক ইনভায়রনমেন্টে এরা বাঁচতে পারে, ঠিক আছে। এবং এরা গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন আরও বাড়াই দেয়। এবং
পাশাপাশি এরা ডিউটেরাল বাইকার্বনেট প্রোডাকশনকে দেখা যায় যে ইম্পেয়ার করে, এবং ফলে বেশি বেশি অ্যাসিড এখানে তৈরি হচ্ছে, এবং এপিথেলিয়াল ইনজুরি করা, ইনফ্লামেশন রিডাকশন করা, এই জিনিসগুলো কিন্তু এরা করে। 50 বছর বয়সে একটা পেশেন্ট, তার রিকারেন্ট এপিগ্যাস্ট্রিক পেইন আছে ফর লাস্ট 2 ইয়ার্স। সো এটা রিকারেন্ট পেপটিক আলসার ডিজিজ, কোরিক প্যানক্রিয়াটাইটিস, কোরিক কোলিসিস্টাইটিস হইতে পারে। 30 বছর বয়সে একটা বেইল এবং তার রিকারেন্ট এপিগ্যাস্ট্রিক পেইন আছে। সো উই কারগুলো আমরা এখানে বলতে পারি। এবং ধরো 40 বছর বয়সে একটা পুরুষ, তার ডিসপেপসিয়া, অ্যানোরেক্সিয়া, রাউশিয়া, ভমিটিং আছে, এবং ইনজেকশন অফ, এখানে বলছে যে অ্যাসপিরিন, তারপরে যেহেতু অ্যাসপিরিনের কথা বলছে, তারপরে এরিসাইড ইনডিউস পেপটিক আলসার ডিজিজ। 35 বছর একটা মহিলা, তারা রিকারেন্ট আপার অ্যাবডোমিনাল পেইন আছে, এন্ডোস্কোপিতে দেখা গেছে ফার্স্ট পার্ট অফ ডিওডেন্টাল আলসার। তারপরে বুঝতে বাকি নেই, এটা পেপটিক আলসার ডিজিজ, স্পেশালি ডিওডেন্টাল আলসার। পারফোরেটেড পেপটিক আলসার ডিজিজ, এটাতে কি থাকবে এই জিনিসগুলো জানতে হবে, এবং এখানে প্রিভিয়াস হিস্ট্রি অফ পেপটিক আলসার বা এরিসাইড ইনটেক থাকবে। সাডেন সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন হবে, এবং পেইন শুরুতে আপার অ্যাবডোমেনে থাকে, পরবর্তীতে পুরো পেটে ছড়াই যায়। ঠিক আছে, জেনারেলাইজড একটা পেইন হয়ে যায়, পুরো পেটে ছড়াই গেছে। এবং দেখা যায় যে পেইনের সাথে তার রেসপিরেশনের শ্যালো, মানে অত বেশি রেসপিরেশন হচ্ছে না, ডায়াফ্রাগমেটিক মুভমেন্ট কমে গেছে, এবং বোর্ড লাইক রিজিডিটি অফ দ্য অ্যাবডোমেন, বাউল সাউন্ড অ্যাবসেন্ট হয়ে যেতে পারে, লিভার ডালনেস হচ্ছে গিয়ে অবলিটারেটেড, আপার পার্ট অফ লিভার ডালনেস, এবং শকের ফিচার থাকতে পারে, টেকিকার্ডিয়া, লো ব্লাড প্রেশার। এবং আমরা যদি ইরেক্ট এক্সরে করি, ইরেক্ট দাঁড়ে করা অবস্থায় চেস্ট এক্সরে করবো, তাহলে সেটা ডায়াফ্রামের নিচে ফ্রি এয়ার দেখাবে। এবং আমরা হচ্ছে এখানে এই জিনিসটা একটি ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন এখানে। এবং আমরা ফার্স্টে পেশেন্টকে রিসাসিটেশন করবো, মাউথ দিয়ে কিছু দিব না, মুখে কিছু খাইতে দিব না, ইন্টারভেনাস ফ্লুইড দিব, ব্রসপেক্টাম ইন্টারভেনাস অ্যান্টিবায়োটিক দিব, ন্যাজোগ্যাস্ট্রিক সাকশন যদি লাগে দিব, আর সার্জিক্যাল রিপেয়ার অফ পারফোরেশন, ওই যে গ্রাহামস প্যাচ দিয়ে, বা আমরা বলি ওমেন্টাল প্যাচ রিপেয়ার উইটার টুথে। দেখো গ্যাস্ট্রিক কার্সিনোমার কিছু কথা বলি, আমরা সার্জারিতে এগুলো আসলে অলরেডি ডিটেলসে ডিসকাস করছি সার্জারিতে, বাট স্টিল আমরা এখানে আবার একটু বলবো যে কিছু রিস্ক ফ্যাক্টর আছে, কিছু রিস্ক ফ্যাক্টরস আছে। এবং এই রিস্ক ফ্যাক্টরসগুলো কি কি, যে ফার্স্টে আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সার, যেটা ওইটা অ্যাসিম্পটোমেটিক থাকে, পেশেন্ট জাস্ট পেট ফাঁপা লাগে, এরকম ফিচার দিয়ে প্রেজেন্ট করতে পারে। এবং আমরা সার্জারির যে লেকচারটা আছে আবার, আচ্ছা তুমি একটা কাজ করবা, যদি তুমি গ্যাস্ট্রিক ক্যান্সার এই ডিটেলসে জানতে চাও, তুমি সার্চ করবে গ্যাস্ট্রিক ক্যান্সার সাকিব রহমান সার্জারি, সো তাহলে তুমি আশা করি লেকচারটা পেয়ে যাবে। আবার গ্যাস্ট্রিক ক্যান্সারের বড় একটা ভিডিও আছে, আলাদা একটা ডেডিকেটেড ভিডিও। এবং ওইখানে আমি এটাও বলছি যে স্টোমাকের যে ফাটটা, ওইখানে যদি ক্যান্সার হয় তাহলে কি সিমটমস থাকবে, তারপরে স্টোমাকের বডিতে যদি ক্যান্সার হয় তাহলে সব থেকে বেশি সিমটমস থাকবে, তারপরে হচ্ছে যদি অ্যাড্রাম হয় তাহলে কি সিমটমসগুলো থাকবে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। তারপরে পেশেন্ট অনেকগুলো ফিচার দিয়ে প্রেজেন্ট করে, যেমন ধরো যদি হচ্ছে গিয়ে এয়ারটাপ বা আউটফ্লোর ওই জায়গায় অবস্ট্রাকশন থাকে, মানে অবস্ট্রাকশনটা ক্যান্সার থাকে, তাহলে ওটা অবস্ট্রাকশন করে ভমিটিং বেশি করবে, ভমিটিং। ঠিক আছে, ভমিটিং। তারপর হচ্ছে এটা ইম্পর্টেন্ট একটা কথা। তারপরে আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সার অ্যাসিডোমেটিক থাকতে পারে, ওয়েট লস, অ্যানিমিয়া, আলসার লাইক পেইন, অ্যানোরেক্সিয়া, রাউশিয়া, আর্লি স্যাটাইটি। আর্লি স্যাটাইটি অল্প খেলেই পেট ভরে যায়, কারণ কি গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন যেহেতু থাকতে পারে এই সকল পেশেন্টদের, ফলে অ্যাডাপটা ক্লোজ হয়েছে, স্টোমাক ইম্পেটি হচ্ছে, স্টোমাক ভরা ভরা থাকতেছে, সো যতই খাবার খাইতে পারবো না, আমার কাছে বলে আমার পেট তো ভরা। এবং তারপরে হেপাটাইটিস ব্যালেরা দিয়েও প্রেজেন্ট করতে পারে, এগুলো অত বেশি কমন না। একটা এপিগেস্ট্রিক বাস দিয়েও প্রেজেন্ট করতে পারে, জন্ডিস অ্যাসাইটিস থাকতে পারে, যদি মেটাস্টেসিস হয়, লিভারে মেটাস্টেসিস হলে জন্ডিস থাকবে, আমাদের পেরিটোনিয়ামে চলে গেলে অ্যাসাইটিস হবে। এবং এই টিউবারটা মনে রাখবে, গ্যাস্ট্রিক ক্যান্সারের টিউবারটা বিভিন্ন জায়গায় স্প্রেড করতে পারে, যেমন সুপ্রাক্লাভিকুলার লিফ নোডে স্প্রেড করলে সেটাকে আমরা ট্রয়শিয়ার সাইড বলি। বারটা একটু লক্ষ্য করো, ট্রয়শিয়ার সাইড, এটাকে ভার্কোস নোড বলা হয়। ভার্কোস নোড বলা হয় লেফট সুপ্রাক্লাভিকুলার গ্ল্যান্ডকে, এটা কিন্তু লেফট সুপ্রাক্লাভিকুলার গ্ল্যান্ড। ঠিক আছে, এবং এটাতে আমরা বলি ট্রয়শিয়ার সাইড। এবং আবলিকাসের ওই জায়গায় যদি আমরা কিছু নোডুল পাই, সেগুলোকে আমরা বলি সিস্টার ব্যারি জোসেফ নোডুল, সিস্টার ম্যারি জোসেফ নোডুল। এটা গ্যাস্ট্রিক কার্সিনোমা থেকে মেটাস্টেসিস হয়ে ওইখানে নোডুলগুলো তৈরি হয়েছে, অ্যাডভান্স কার্সিনোমাতে বা অনেক বেশি প্রোগ্রেসড অবস্থায় এটা হইতে পারে। এবং এটা সিস্টার ব্যারি জোসেফ একজন নার্সের নাম ছিল, উনি হচ্ছে গিয়ে দেখা গেছে যে যে সার্জন ছিল, একজন সার্জন, তাকে বলতেছিল স্যার আপনি কি একটা জিনিস লক্ষ্য করছে যে গ্যাস্ট্রিক কার্সিনোমারগুলার অ্যাডভান্স স্টেজগুলোতে এরকম ধরনের নোডুলস পাওয়া যাচ্ছে, মানে ইন্টারভিউরাল ম্যালিগনেন্সির ক্ষেত্রে। তো তখন ওই ডার্সি ফার্স্ট এটা এক্সপ্লোর করে বা ফার্স্ট অবজার্ভ করে, এর জন্য তার নাম অনুসারে এটার নামকরণ করা হয়। এবং তারপরে ওভারি থেকে যদি টিউবার আসে, তাহলে সেটাকে বলি ক্রুকেট বার্গ সরি গ্যাস্ট্রিক কালচার বা ওভারিতে যদি চলে যায় এবং সেটা বাইলেটারাল ওভারিকে এফেক্ট করে, তাহলে মেটাস্টেসিস হয়ে ওভারিতে যখন যায় সেটা নাম ক্রুকেট বার্গ টিউবার। তারপরে আমরা আরও বেশ কিছু ফিচার্স বা টিউবার্স থেকে থাকতে পারে। অবশ্যই আপার জিআইটি অ্যান্ডোস্কোপি করতে হবে, এবং আমাদের ওটার সাথে বায়োপসি, আপার যে অ্যান্ডোস্কোপি ফলোড বাই বায়োপসি। তো বায়োপসি দিয়ে সেটা হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করতে হবে। আরও অনেকগুলো ইনভেস্টিগেশন আমরা করতে পারি, আমাদের অত কিছু জানার দরকার এখানে নাই। সার্জারিতে আমরা রিসেকশন যদি করি তাহলে সেটা শুধু আমরা করতে পারি রিসেকশন আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সারে। আর রেডিক্যাল বা টোটাল গ্যাস্ট্রিকটমি উইথ লিম্ফ্যাডেরেক্টমি, এটা হচ্ছে অপারেশন অফ চয়েস, এবং আমরা স্প্লিট প্রিজার্ভ করার ট্রাই করবো। আর অবশ্যই অপারেশনের পরে আগে নিওঅ্যাডজুভেন্ট কেমোথেরাপি, পরবর্তীতে অ্যাডজুভেন্ট কেমোথেরাপি,
ইপিরোবিসিন, সিসপ্লাটিন, ফাইভ ফ্লুরিডাসিল এগুলো দিয়ে দেওয়া যেতে পারে, যেটা সার্ভাইভাল রেট কিছুটা বাড়াইতে পারে। তো প্যালিয়েটিভ ট্রিটমেন্ট বলতে আমি যখন আসলে তাকে সার্জারি করে আর লাভ নাই, লেট স্টেজ চলে গেছে, সে আমি জাস্ট তাকে সিমটোমেটিক রিলিফ দিব, সেজন্য আমি ফাইভ ফ্লুরিডাসিল, সিসপ্লাটিন এগুলো আমি ইউজ করতে পারি, বা ট্রাস্টুজুম্যাব এগুলো ইউজ করতে পারি, বায়োলজিক্যাল এজেন্ট, ঠিক আছে, বা তার সিমটমসগুলো আমি কভার ট্রাই করবো। দেখো 65 বছর বয়সে একটা মেল পেশেন্ট, তার হচ্ছে রিসেন্টলি ডেভেলপ ডিসপেপসিয়া আছে, এবং তার হেমাটোমেসিস আছে, এবং এপিগ্যাস্ট্রিক একটা লাভও আছে, আমি গ্যাস্ট্রিক কার্সিনোমা চিন্তা করতে পারি। এইজটা আমাকে সাজেস্ট করতেছে, যেহেতু মানে বেশি এইজ, সো এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট কথা। আচ্ছা, আমরা বেল অবজর্পশন সিনড্রোম নিয়ে একটু কথা বলি, যে বেল অবজর্পশন সিনড্রোম মানে সেই সিনড্রোমগুলো যেগুলো পেশেন্ট স্পেশালি ডায়রিয়া নিয়ে, ওয়েট লস নিয়ে প্রেজেন্ট করে, মানে তার বডিতে খাবার দাবার ঠিক করে অ্যাবজর্ব হচ্ছে না, অনেক খাইলেও তার কাজ হচ্ছে না, ডায়রিয়া হচ্ছে, তার ওয়েট লস হচ্ছে, সে নর্মাল ডায়েট নিচ্ছে, এবং বাট ডাইজেশন ঠিক করে হচ্ছে না, ঠিক আছে, ঠিক আছে। তারপরে আহ, একটা পেশেন্ট যে হচ্ছে গিয়ে এভাবে খাচ্ছে, বাট তার ওয়েট বাড়তেছে না, পাশাপাশি ডায়রিয়ার প্রবলেম আছে, তার বেল অবজর্পশন সিনড্রোম থাকতে পারে। এখন কি কি কারণে এটা হইতে পারে, আহ, সেটা আমাদের জানতে হবে। তো কিছু আছে ইন্ট্রালুমিনাল ব্যান্ডাইজেশন, মানে ইন্ট্রালুমিনাল, যেমন ধরো ইন্ট্রালুমিনাল ব্যান্ডাইজেশনের মধ্যে কি হইতে পারে, যেমন ধরো বাইল বা প্যানক্রিয়াটিক যে এনজাইমগুলো সেগুলো তো খাবার আমাদের ডাইজেশনে হেল্প করে, তাহলে এই যে ডাইজেশনে হেল্প করবে, ডাইজেশন অ্যাবজর্পশনে, তাহলে সেই জিনিসগুলো ডিফিসিয়েন্সি আছে, ফলে ফ্যাট প্রোটিনের অ্যাবজর্পশন হবে, আর বেল অ্যাবজর্পশন হবে, এটা একটা কারণ। তা বাদে আহ, ধরো স্মল বয়েল রিসার্চ কেটে ফেলা হয়েছে, ফলে ওই যে জায়গাটা আমরা জানি স্মল বয়েলের আইলিয়া বা এরকম বিভিন্ন পার্টসগুলো বিভিন্ন ফুডের অ্যাবজর্পশনে হেল্প করে, সো ওইগুলো আমি যেহেতু কেটে ফেলছি বিভিন্ন কারণে, কোনো একটা কারণে, ফলে ওইটার বেল অ্যাবজর্পশন হচ্ছে। অথবা স্পলি টেস্টের এপিথেলিয়ামকে ড্যামেজ করতেছে, এরকম কিছু ডিজিজ আছে, যেমন ধরো সিলিয়াক ডিজিজ, ট্রপিক্যাল ফ্লু, এই ডিজিজগুলো ডাব মনে রাখবা, কয়েকটা স্পেশালি। তারপর ডারবাটাইটিস, হার্পিটিফরবিস, হুইপলস ডিজিজ, রেডিয়েশন এট্রাইটিস, প্যারাসাইটিক ইনফেস্টেশন, জিআরডিয়া ইন্টেস্টাইনালিস, সো এইগুলো কিছু বেল অবজেক্টিভ ডিজিজ। সো যখন আমরা বলি বেল অবজেকশন সিনড্রোম, সেটা বলতে এই সবগুলো হচ্ছে, বাট এরকম কয়েকটা ডিজিজ আছে যেগুলো বেল অবজেক্টিভ সিনড্রোমের আন্ডারে পড়ে, এগুলো মিউকোজাল বেল অবজেকশনকে বেল অবজেকশন। ইন্টেলোবিনাল কি ছিল, যে এনজাইমগুলো কম থাকা। আর পোস্ট মিউকোজাল লিমফেটিক অবস্ট্রাকশন বলতে লিফো বা কার্সিনো বা কম্প্রেসিং থোরাসিক ডাক্ট, সো লিমফেটিক অবস্ট্রাকশন করতেছে পোস্ট মিউকোজাল, এটাকে আমরা বলতেছি হচ্ছে এইগুলো ম্যানেজেশন করতে পারে। কিভাবে ম্যানেজ করবো তার আগে জানতে হবে যে সিমটমস কি কি। পেশেন্ট কোডিক ডায়রিয়া বা স্টেটোরিয়া, মানে জিআরডিয়া, স্পেশালি জিআরডিয়া দ্বারা যদি হয়, তাহলে কি হতে পারে, যে পায়খানার সাথে ফ্যাট বের হচ্ছে, এবং অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট। আচ্ছা, পায়খানার সাথে ফ্যাট কেন বের হচ্ছে, কারণ ফ্যাট জাতীয় ফুড এরা কি করতে পারতেছে না, অ্যাবজর্ব করতে পারতেছে, বেল অবজর্পশন হচ্ছে, ফলে অ্যাবজর্ব যদি করতে পারতেছে ফিজিস দিয়ে বের হয়ে যাচ্ছে। এবং অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, পেটে ফাঁপা ফাঁপা লাগা, পেইন হওয়া, এগুলো হতে পারে। ওয়েট লস, যেহেতু অ্যাবজর্পশন হচ্ছে না খাবার, লেথার্জি, ডিপ্রেশন, ডায়েট ব্লাইন্ডনেস হওয়া, বাউথ আলসার হওয়া, তারপরে অ্যানিমিয়ার ফিচারগুলো থাকা, উইকনেস, প্যালপিটেশন, উড ঠিক করে হিল না হওয়া, ইজি ব্রুইজিং, সহজেই কেটে যাওয়া, মানে হয়ে যাওয়া, এরকম মানে কেটে না, মানে সহজেই দাগ হয়ে যাওয়া, ব্রুইসিং হয়ে যাওয়া, এবং লেগ ফুলে যাওয়া, নিউট্রিশনের অভাবে লেগ ফুলে যাইতে পারে। তারপরে হচ্ছে প্যারেস্থেশিয়া, মানে রিলিফ সেন্সেশন হওয়া, টিটানি হইতে পারে। এবং সাইডে হচ্ছে বডি বিল্ড বিলো অ্যাভারেজ, মানে অনেক বেশি চিকনা পাতলা হওয়া, অ্যানিমিয়া থাকা, অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, গ্লোসাইটিস, মানে টাগে টাগে ইনফেকশন, বা হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল অফ দ্য বাউথ, অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, মানে অ্যাঙ্গেল অফ দ্য বাউথ হচ্ছে গিয়ে ইনফেকশন, লেশন। দেখো স্টোমাটাইটিস মানে এক জুনিয়র একবার বলতেছিল যে ভাই, আবার হচ্ছে প্রফে জিজ্ঞেস করছে যে স্টোমাটাইটিস মানে কি, তো অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, তো আমি বলছি স্টোমাক ইনফ্লামেশন, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু মানে ওইটা না, হ্যাঁ, মানে ও ওই ভাইবাতে ওইটা বলছিল, বাট অ্যাকচুয়ালি এটা মানে কিন্তু মনে রাখতে হবে, এটা অ্যাঙ্গুলার স্টোমা মানে কি, ওপেনিং। স্টোমা শব্দ অর্থ হচ্ছে একটা ওপেনিং করা। পড়ছো না তোমরা যে সার্জারিতে স্টোমা করা হয়েছে, কোলোস্টোমি, তারপর হচ্ছে কোলোস্টোমি পড়ছো, আইলিওস্টোমি পড়ছো, সো ওই স্টোমা, ওইগুলোকে স্টোমা বলে। একটা ওপেনিং, ধরো মুখের বাউথের ওপেনিং এর দুই সাইডে অ্যাঙ্গেল অফ দ্য বাউথ বরাবর অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, গ্লোসাইটিস, তারপরে হচ্ছে ফলিকুলার হাইপারকেরাটোসিস, কৈলোডাইকিয়া, মানে ফিঙ্গার নেইলগুলোতে কৈলোডাইকিয়া থাকতে পারে, যেহেতু অ্যানিমিয়ার ফিচার থাকতে পারে, তাই অ্যানিমিয়া হলে কৈলোডাইকিয়া থাকে, এটা একটু মনে রাখো। ক্লাবিং থাকতে পারে, বাসেল ওয়াস্টিক, প্রক্সিমাল বায়োপ্যাথি, এগুলো থাকতে পারে, যেহেতু আসলে বেল অ্যাবজর্পশন হচ্ছে, পেরিফেরাল নিউরোপ্যাথি, পারপুরা হতে পারে। পারপুরা মানে ব্লাড স্পট, রাইট। এবং ফুল ব্লাড কাউন্ট আমরা যদি করি মাইক্রোসাইটিক হাইপোক্রামিক অ্যানিমিয়া পেতে পারি, ব্যাক্টোসাইটিক অ্যানিমিয়া পেতে পারি, কারণ এই নিউট্রিশনগুলো অ্যাবজর্পশনের জন্য আমাদের ইন্টেস্টাইন অনেক ইম্পর্টেন্ট, ওই জায়গায় অ্যাবজর্পশন হতে পারতেছে না, প্রথম বিট টাইম বেড়ে যেতে পারে, কারণ ভিটামিন কে ডিফিসিয়েন্সির কারণে। এবং ব্লাড বায়োকেমিস্ট্রি করলে হাইপারঅ্যালবুমিনিয়া, প্রোটিন মানে অ্যালবুমিন কম থাকবে, ক্যালসিয়াম কম থাকবে, ম্যাগনেসিয়াম কম থাকবে, ফসফেট জিকে ডেফিসিয়েন্সি, এই জিনিসগুলো আমরা একটু দেখবো, ঠিক আছে।
তারপরে আসলে যে আমরা ট্রিটমেন্ট যদি যখন করবো আমরা মিনারেলস ভিটামিন এগুলো রিপ্লেস করতে হবে, আয়রন ফলিক অ্যাসিড ক্যালসিয়াম ভিটামিন ডি ভিটামিন এগুলো রিপ্লেসমেন্ট দিতে হবে, যেহেতু তার বডিতে আসলে এগুলো অ্যাবজর্পশন ঠিক করে করতে পারতেছে। এবং প্যানক্রিয়াটিক এনজাইম সাপ্লিমেন্ট এছাড়া আমরা দিতে পারি, যদি প্যানক্রিয়াটিক কজ হয়ে থাকে আমরা গ্লুটেন ফ্রি ডায়েট দিতে পারি, সিলিয়াক ডিজিজে। হ্যাঁ, এই কথাটা একটু মাথায় রাখবো যে সিলিয়াক ডিজিজে আমরা গ্লুটেন ফ্রি ডায়েট দিতে পারি। আচ্ছা, গ্লুটেন ডায়েট বলতে কি বুঝো এটা একটু বলে দেয় এখানে। যে গ্লুটেন ডায়েট মানে হচ্ছে যে দেখো আমাদের যে ওয়েট থাকে না, মানে আটা 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 তারপরে বার্লি, হ্যাঁ, মানে এইগুলাতে হচ্ছে গ্লুটেন নামে একটা প্রোটিন থাকে। সো এই প্রোটিনগুলা এটা এই স্ট্রাকচারগুলাকে বা এই খাবারগুলাকে হচ্ছে ইলাস্টিসিটি দেয়। যেমন ধরো আমরা ব্রেড খাই, রুটি খাই, পাস্তা খাই, বিস্কুট খাই, কেক খাই, তারপর হচ্ছে আটা ময়দা দিয়ে বানানো যে কোনো প্রোডাক্টস বা নুডলস, এই জিনিসগুলো কিন্তু খাইলে মানে আহ, এই জিনিসগুলো কিন্তু খাওয়া যাবে না কাদের ক্ষেত্রে, যারা সিলিয়াক ডিজিজ আছে, ঠিক আছে। ওকে, এবং ডায়াগনোসিস হচ্ছে আমরা আদার ট্রিটমেন্ট দিতে পারি, মানে আদার স্পেসিফিক ট্রিটমেন্ট। ওকে, এখন আসলে যে একটা অ্যাবডোমিনাল টিউবারকুলোসিসের একটা পেশেন্ট, বাইকোব্যাক্টেরিয়াম টিউবারকুলোসিস দ্বারা অবশ্যই এটা হয়েছে। এবং এরা হচ্ছে মেইনলি আইলিওসিকাল রিজনটা, আইলিওসিকাল মানে আইলিয়ামের সাথে টার্মিনাল আইলিয়ামের ওই রিজনটা, ওটার সাথে সিকামের যে কানেকশন ওই জায়গাটাকে বেশি এফেক্ট করে, আমরা বলি আইলিওসিকাল টিবি বা অ্যাবডোমিনাল টিবি। এবং এই টিবি এরা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের যে কোনো পার্টকে এফেক্ট করতে পারে, বাট মেইনলি আইলিওসিকাল রিজনকে এফেক্ট করে। আহ, যদি পেরিটোনিয়ামকে এফেক্ট করে তাহলে পেরিটোনাইটিস করতে পারে, অ্যাসাইটিস করতে পারে। আর লিভারকে এফেক্ট করলে হেপাটাইটিস করতে পারে। লিভারকে মানে টিবি আসলে আবার একটা ডিজিজ যেটা অনেক বডির যে কোনো জায়গাকেই কাইন্ড অফ এফেক্ট করতে পারে। পেশেন্টের প্রবলেম কি হবে? অ্যাবডোমিনাল পেইন, লো গ্রেড ফিভার। আচ্ছা, এই ফিচারগুলো সব সেম, লো গ্রেড ফিভার, ডাইট সোয়েটস, ওয়েট লস, অ্যানিমিয়ার ফিচার এগুলো টিবিতে থাকে সবসময়। তার বাদে অল্টারেশন অফ বায়োল হ্যাবিট, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনও করতে পারে, অ্যাবডোমিনাল সোয়েলিং করতে পারে যদি অ্যাসাইটিস হয়, পেরিটোনিয়ামকে ইনভলভ করে। পালপেবল একটা বাসও পাইতে পারি রাইট ইলেকট্রোর সাথে। সো রাইট ইলেকট্রোর সাথে একটা পালপেবল বাস কি কি হতে পারে? কার্সিনোমা কোলন হইতে পারে, সরি মানে কার্সিনোমা কোলন না, সরি কার্সিনোমা সিকাম, কার্সিনোমা সিকাম হইতে পারে। তার বাদে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে এখানে অ্যাবডোমিনাল টিবি হইতে পারে, ক্রস ডিজিজ হইতে পারে। সো এরকম অনেকগুলো কারণ কিন্তু হইতে পারে এটার কারণ, ঠিক আছে। তারপরে অ্যাপেন্ডিকুলার লাভটা বলতে হবে তোমার, রাইট ইলেকট্রোর সাথে একটা বাস অ্যাপেন্ডিকুলার লাভটা শুরুতে বলতে হবে। অ্যাপেন্ডিকুলার একটা লাভ হইতে পারে, কার্সিনোমা সিকাম হইতে পারে, অ্যাবডোমিনাল টিবি হইতে পারে। আচ্ছা, এরপর আসলে ইনভেস্টিগেশন আমরা ইএসআর করবো, ইএসআর রেস থাকবে। ব্যারিয়াম ফলো থ্রু আমরা করতে পারি, এটা আমরা স্মল ইন্টেস্টাইন দেখার জন্য ব্যারিয়াম ফলো থ্রু করি। ইউএসজি সিটি স্ক্যান করতে পারি। তারপরে অ্যালকালাইন ফসফেটেজ দেখতে পারি, এটা ইনক্রিজ করবে, হেপাটিক ইনভলভমেন্ট ইন্ডিকেট করবে এটা। সো আমরা অ্যান্টিটিউবারকুলার থেরাপি দিয়ে ট্রিটমেন্ট করবো। অ্যান্টিটিউবারকুলার থেরাপি কি আমরা সবাই জানি, 6 মান্থ রেজিমেন্ট, এইচআর জেডি, রাইট, আইসোরিয়াজাইড, রিফাপিসিড, পাইরিজিডামাইড, ইথাম্বুটল, এই ড্রাগগুলোতে আমরা ইউজ করি। আচ্ছা, এরপর আসো যে ট্রিটমেন্ট হচ্ছে 1 বছর লাস্ট করতে হবে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলি, সম্ভবত নতুন টিবি গাইডলাইন অনুযায়ী এটাকে 4 মাস করা হয়েছে, 4 মাস। ইন্টেনসিভ ফেজ 2 মাস আর কন্টিনিউয়াস ফেজ 2 মাস, মানে যে কোনো টিবি ট্রিটমেন্ট। আগে তো ছিল 2 মাস 6 মাস, ইন্টেনসিভ ফেজ, কন্টিনিউয়াস ফেজ। তবে এটা হচ্ছে আপডেটেড হয়েছে, 4 মাস করা হয়েছে। এবার আমি তোমরা তারপর একটু দেখে নিও যে কি হয়েছে, বাট তারপর স্যারদের কাছে 6 মাসই বলবা, 6 মাসই বলবা, কারণ 4 মাস হয়তো বা এটা আপডেটেড, যেহেতু সবাই এখন ওইভাবে ফ্যামিলিয়ার না। এবং একটা পেশেন্ট তার 30 বছর বয়সে, একটা মেল পেশেন্ট, তার অ্যাসাইটিস আছে, বায়োল হ্যাবিট অল্টারেশন আছে 6 মাস ধরে। সো তুমি হচ্ছে তার কি করবা? আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা যে আমাদের এটাতে কিন্তু অল্টারেশন অফ বায়োল হ্যাবিট হয় টিবিতে, ঠিক আছে। তো বায়োল হ্যাবিট মানে কি? বায়োল হ্যাবিট মানে তার পায়খানা ঠিকঠাক হয় না, ঠিক আছে, অল্টারেশন অফ বায়োল হ্যাবিট। তো এই সকল পেশেন্ট আমি অ্যানিমিয়া আছে কিনা, ক্যাকেক্সিয়া আছে কিনা, অ্যাবডোমিনাল কোনো লাম্প আছে কিনা, অ্যাসাইটিস আছে কিনা, হেপাটোমেগাল আছে কিনা, সেটা আমি একটু দেখবো, চেক করবো। এটা ক্যান্সার হইতে পারে, টিবি হইতে পারে, সো এই জিনিসগুলো আবার একটু চেক করতে হবে। আচ্ছা, এখন আসো যে কোরিক ডায়রিয়া আছে, মানে অল্টার্ড বায়োল হ্যাবিট, ফিভার আছে, ওয়েট লস আছে, 6 কেজি লাস্ট 3 মাসে। তারপরে এটা ইন্টেস্টিয়াল টিউবারকুলোসিস হওয়ার চান্স বেশি। ডিফারেনশিয়াল ডায়াগনোসিস ইনফ্লামেটরি বায়োল ডিজিজ হইতে পারে, ইন্টেস্টিয়াল ভ্যালিডিস হইতে পারে, সুই যে বললাম যে এগুলো চলে আসবে। এইডসও হইতে পারে, যেহেতু বয়স মানে মানে কোরিক ডায়রিয়া এটা এইডসে থাকে। তারপর ওয়েট লস এইডসে থাকে। আচ্ছা, তো এরকম ভাবে দেখো 30 বছর বয়সে একটা ব্যাথ, তার হচ্ছে লো গ্রেড ফিভার, ওয়েট লস, অল্টার্ড বায়োল হ্যাবিট, অ্যাসাইটিস আছে, অ্যাবডোমিনাল টিবি। ওকে, ইনফ্লামেটরি বায়োল ডিজিজ, এটা নিয়ে দ্রুত কিছু কথা বলি। ইনফ্লামেটরি বায়োল ডিজিজে আবার সুন্দর একটা ভিডিও আছে, ওইটা আমি ট্রাই করবো অ্যাড করে দিতে। হ্যাঁ, ইনফ্লামেটরি বায়োল ডিজিজের ভিডিওটা আমি অ্যাড করে দিব প্লে লিস্টে, যাতে করে হচ্ছে প্রবলেম না হয়। ইনফ্লামেটরি বায়োল ডিজিজের ভিডিওটা আমি হচ্ছে প্লে লিস্টে অ্যাড করে দিব। আচ্ছা, তারপরে হচ্ছে এখান থেকে আমরা ইনফ্লামেটরি বায়োল ডিজিজগুলা না পড়ে, ইনফ্লামেটরি বায়োল ডিজিজের যেহেতু আমার সুন্দর একটা ভিডিও আছে, বইটা অ্যাড করে দিব। আমি এখানে ইরিটেবল বাউল সিনড্রোমটা একটু বলে যাই। ইরিটেবল বাউল সিনড্রোম মানে হচ্ছে একটা মানে রিকারেন্ট অ্যাবডোমিনাল পেইন, এটা নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করবে।
এবং সেটার সাথে অ্যাবডোমিনাল মানে অ্যাবনর্মাল ডিফিকেশন থাকতে পারে, তার কনস্টিপেশন, ডায়রিয়া এগুলো থাকতে পারে। দেখা গেল তার স্ট্রাকচার করে অ্যাবনর্মালিটি গাঁটে নাই, মানে দেখো তার মানে আইডেন্টিফাইবল করে অ্যাবনর্মালিটি আমি কিন্তু পাইনি। সো এটা বিভিন্ন কারণে হতে পারে, সে অ্যাংজাইটিতে থাকে, মানে বিহেভিয়ারাল এবং সাইকোলজিক্যাল একটা কারণ কিন্তু মেইন একটা কারণ, ঠিক আছে। এবং 50% পেশেন্ট সাইকোলজিক্যাল ফ্যাক্টরই দায়ী, ঠিক আছে। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যারা ডিপ্রেশনে থাকে, নিউরোসিস, প্যানিক অ্যাটাকে থাকে, তাদের ক্ষেত্রে এটা বেশি হয়। তার মানে ফিজিওলজিক্যাল কিছু ফ্যাক্টর আছে, যেমন ধরো যারা আহ, মানে যাদের হচ্ছে 5 হাইড্রোক্সি টিপটামিড, যেটা এটা বেশি, মানে সেরোটোনিন এটা বেশি রিলিজ হয়, বা হচ্ছে ইমিউন অ্যাক্টিভেশন হয়, মানে লো গ্রেড গাট ইনফ্লামেশন বা ইমিউন অ্যাক্টিভেশন হয়, বা আগে গ্যাস্ট্রিটাইটিস হয়েছিল স্যালমোনেলা বা ক্যাম্পেলিব্যাক্টার দ্বারা, তাদের ক্ষেত্রে হতে পারে। তারপরে ইন্টেস্টিয়াল ব্যাকটেরিয়াল কন্টেন্টস অল্টারেশন হয়েছে, তারপরে স্মল ইন্টেস্টিয়াল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হয়েছে, বা কেমিক্যাল ফুড টলারেট করতে পারে না, কোনো অ্যালার্জির কারণে না, বা এমনি টলারেন্স হয় না। তো এরকম বেশ কিছু কারণ আছে, নট স্পেসিফিক, স্পেসিফিক কিছু কারণ। ক্লিনিক্যাল ফিচারগুলো আমাদের একটু জানতে হবে, যে আইবিএস এর ডায়াগনোসিসের জন্য কিছু কথা আছে, যে 6 মাসের বেশি সময় ধরে সিমটমস থাকতে হবে, এবং এটা আহ, এবং আরেকটি ইম্পর্টেন্ট বিষয় দেখো, যে তার জিআই কোনো প্রবলেম ছিল না, মানে কোনো স্ট্রাকচারাল জিআই কোনো প্রবলেম নাই, বাট স্টিল তার হচ্ছে গিয়ে এরকম প্রবলেম হচ্ছে, আহ, এবং তার হচ্ছে মেডিকেলি আনএক্সপ্লেইন সিমটমস আগে হিস্ট্রি আছে, এবং তার স্ট্রেসের কারণে সিমটমসগুলো আরো খারাপ হয়, এরকম বিষয়, কিছু বিষয়। এবং আইবিএস এর কিছু অ্যালার্মিক সাইড আছে, যে বয়স 50 বছরের বেশি যদি হয়, মেল জেন্ডার যদি হয়, ওয়েট লস, ডক্টরাল সিমটমস থাকতে পারে, তারপরে ফ্যামিলি হিস্ট্রি অফ কোলন ক্যান্সার যদি থেকে থাকে, অ্যানিমিয়া যদি থেকে থাকে, রেকটাল ব্লিডিং যদি থেকে থাকে, তাহলে এই জিনিসগুলোও কিন্তু একটা অ্যালার্মিক সাইড, এই জিনিসগুলো থাকলে তার অ্যালার্মিক অবস্থা। এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা, যে এই যে মানে আইবিএস তারপরে আইবিডি, এই জিনিসগুলো হচ্ছে ক্যান্সারের সাথে কিন্তু মিমিক করতে পারে, আমরা কনফিউজ করে ফেলতে পারি। আচ্ছা, নন গ্যাস্ট্রিক ফিচারের মধ্যে পেশেন্ট কি কি ফিচার নিয়ে প্রেজেন্ট করতে পারে, যেমন ধরো গাইনোকোলজিক্যাল কিছু ফিচার, যেমন ডিসব্যারোডিয়া, পিরিয়ডের টাইমে ব্যথা হওয়া, সেক্সুয়াল ইন্টারকোর্সের টাইমে ব্যথা হওয়া, তারপরে ব্যাস্ট্রেশনের আগে অনেক বেশি টেনশন হওয়া, ডিপ্রেশনে থাকা, ইউরিনারি ফ্রিকোয়েন্সি আর্জেন্সি ডক্টোরিয়া, তারপর হচ্ছে ইনকমপ্লিট ভয়েড মানে ইপটিং, এই জিনিসগুলো থাকতে পারে। পাশাপাশি পিঠে ব্যথা, হেডেক, মানে তারপরে হচ্ছে বুকের সাথে আহ, মানে বাউতে ঠিকঠাক টেস্ট না পাওয়া, দুর্গন্ধ বের হওয়া, স্লিপ বুক ঠিক করে না হওয়া, দুর্বলতা লাগা, সেই জিনিসগুলো থাকতে পারে। আমরা ফুল ব্লাড কাউন্ট করবো, সুইগবোস্কোপি করতে পারি, ক্লোরোস্কোপি করতে পারি ওল্ডার পেশেন্টে, এবং অ্যাপ্রোপ্রিয়েট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসগুলোকে আমরা এক্সক্লুড করার জন্য আদার টেস্টগুলো করতে পারি, এবং পেশেন্টকে এক্সপ্লেন করতে হবে, রিঅ্যাসিওর করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট, কাউন্সিল করাটা ইম্পর্টেন্ট। যদি ডায়রিয়া পিডব্লিউডি থাকে, দেখো এই আইবিএস এ হইতে পারে ডায়রিয়া, হইতে পারে কনস্টিপেশন, কারো কারো ডায়রিয়া হবে, কারো কারো কনস্টিপেশন হবে। তো ইরিটেবল বাউল সিন্ড্রোমে যাদের ডায়রিয়া পিডব্লিউডি, তাদের ক্ষেত্রে আমরা বলি লিগিউমস এবং এক্সেসিভ ডায়েটারি ফাইবার অ্যাভয়েড করতে হবে, এবং তার হচ্ছে গ্লুটিন ফ্রি ডায়েট দিতে হবে। অ্যান্টিডাইরিয়াল ড্রাগ যেমন লোপেরামাইড সে দিতে পারে, আহ, বা হচ্ছে কি আমরা বলি যে কোডেইন ফসফেট বা কোলেস্টাইরামিন, এই ড্রাগগুলো নিতে পারে। আর ডিপ্রেশনের জন্য অ্যান্টি ডিপ্রেসেন্ট অ্যামিটিপটাইলিন, ইবিপ্রামিন, এই ড্রাগগুলো নিতে পারে। আর রিফ্যাক্সিবিন, এই ড্রাগটা নিতে পারে। আর কনস্টিপেশন পিডোমিটারের ক্ষেত্রে তার হচ্ছে ইসুবগুলা, জাইলিয়াম, এগুলো নিতে পারে। ল্যাক্টোলোজ বা ব্যাক্রোগল দিতে পারে, এবং প্রুক্যালোপ্রাইড, এটা আমরা বলি 5 হাইড্রোক্সি ট্রিপটোমিন অ্যাগোনিস্ট, মানে প্রুক্যালোপ্রাইড ড্রাগ বা লিডাক্লোটাইড, এরকম কিছু ড্রাগ আছে, এগুলো এফেক্টিভ হইতে পারে মানে কনস্টিপেশন, পিরিয়ড হইলে। পেইন আর ব্লটিং যদি থাকে, তাহলে সেই সকল ক্ষেত্রে আমরা আমরা হচ্ছে গ্লুটেন ফ্রি ডায়েট দিব। আর আরেকটি ইম্পর্টেন্ট কথা, যে এখানে দেখো একটা কথা লেখা আছে, যে সরি, দেখো এখানে একটা কথা আছে ফুড ম্যাপ, রাইট? তো এটা মানে কি, এটা আমাদের একটু জানতে হবে। এটা মানে হচ্ছে যে মানে কিছু ইরিটেবল, সরি, আই এম এক্সট্রিমলি সরি, মানে ফুড ম্যাপ মানে হচ্ছে কিছু শর্ট চেইন কার্বোহাইড্রেট যা ইন্টেস্টাইনে ঠিকমতো অ্যাবজর্পশন হয় না, ঠিক আছে। তো যেমন ধরো এটার ফুল ফর্ম হচ্ছে ফার্মেন্টেবল অলিগোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, মনোস্যাকারাইড অ্যান্ড পলিওলস, তো এই জিনিসগুলো ঠিকভাবে অ্যাবজর্পশন হয় না। সো এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে, গ্লুটিন ফ্রি ডায়েট নিতে হবে, মানে এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে বলতে লো নিতে হবে, বেশি দেওয়া যাবে না। এবং হোয়েট জাতীয় খাবার, মানে গ্লুটেন ডায়েট দেওয়া যাবে না, গ্লুটেন যুক্ত ডায়েট। স্পসবল লাইটিক, যেমন ব্যাবি ভিরিন, তারপরে পেপারমিন্ট অয়েল, হায়োসিন, এই ড্রাগগুলো দেওয়া যেতে পারে। অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগগুলো, প্রোবায়োটিক্স দেওয়া, এটা ইন্টেস্টাইনাল ফ্লোরাগুলোকে ইমপ্রুভ করবে। এবং রিফ্যাক্সিবিন, আর এটা হচ্ছে দেওয়া যেতে পারে। তো এখানে রিফ্যাক্সিবিন কিসের ড্রাগ জানো? রিফ্যাক্সিবিন
রিফাক্সিমির হচ্ছে একটা ওরাল অ্যান্টিবায়োটিক, যেটা আহ, আমাদের যে ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়া এটার বিরুদ্ধে কাজ করে, এবং এরা শরীরে মানে খুব কম অ্যাবজর্পশন হয়। সো হাউএভার এটা এক ধরনের অ্যান্টিবায়োটিক, এটা জাস্ট একটু বলে রাখো। এবং যদি স্টিল সিমটম থেকে যায়, তাহলে আমরা হচ্ছে যে কাজটা করব যে আমরা আরো ড্রাগ দিতে পারি, যে ডিলুক্সিটিন, রাইট? ডিলুক্সিটিন, ডিলুক্সিটিন এই ড্রাগ দিতে পারি, এক ধরনের অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ। তারপরে হচ্ছে রিল্যাক্সেশন থেরাপি, বায়োফিডব্যাক, হিপনোথেরাপি, মানে পেশেন্টকে একটু রিল্যাক্স করে রাখা। সো এরকম বেশ কিছু জিনিস আমরা ট্রাই কিন্তু করতে পারি। তারপরে দেখো এই তার মানে তুমি আইবিডি পরে ওভারঅল কি বুঝতে পারছো, যেখানে তেমন করে স্পেসিফিক কিন্তু কোনো কারণ তুমি খুঁজে পাও নাই, যে কারণে আসলে আইবিডিটা হচ্ছে। বাট স্টিল তোমার এখানে কয়েকটা কারণ মনে রাখতে হচ্ছে, যে বিহেভিয়ারাল কিছু কারণ আছে, ফিজিক্যাল কিছু কারণ আছে, লুমিনাল কিছু ফ্যাক্টর আছে, গাট রিলেটেড কিছু ফ্যাক্টর আছে। তার মানে আইবিএস আর আইবিডি, এদের মধ্যে যদি তুমি ডিফারেন্সিয়েট করতে চাও, আইবিএস যেটা, এটা ফাংশনাল একটা ডিসঅর্ডার, মানে কোনো স্ট্রাকচারাল অ্যাবনরমালিটি নাই, এবং এখানে কোনো আলসার যেটিতে নাই, বায়োল হ্যাবিট, অ্যাবডোমিনাল পেইন, এগুলা হচ্ছে ক্লিনিক্যাল ফিচার। অল্টার বায়োল হ্যাবিট, যে কনস্টিপেশন অথবা ডায়রিয়া, এবং অ্যাবডোমিনাল পেইনও থাকতে পারে, ব্লোটিং থাকতে পারে, এবং সিস্টেমিক ফিচারগুলো যেমন ফিভার, ওয়েট লস, এগুলো অ্যাবসেন্ট থাকে। কমপ্লিকেশন অতটা বেশি থাকে না, লেস থাকে, বাট সাইকোলজিক্যাল, অ্যাবডোমিনাল যে মোটিলিটি, ইনফেকশন, অ্যালার্জি, এগুলোর কারণে এটা হইতে পারে। পেশেন্টকে রিঅ্যাসিওর করা, মেডিকেল এবং সাইকোথেরাপি দেওয়া, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। সাইকোথেরাপিটি ইম্পর্টেন্ট, আমরা অ্যান্টিডিপ্রেসেন্ট এখানে ইউজ করি। আর ইনফ্লামেটরি বায়োল ডিজিজে আমরা এখানে পেশেন্টকে রিহ্যাবশিওর অবশ্যই করতে হয়, মানে কাউন্সিল করতে হয়, কারণ এই পেশেন্ট এই আইবিডি ডিজিজটা একটা কোডিক রিল্যাপসিং, মানে ধরো কিছুদিন আছে, পরে সেরে গেছে, আবার আছে, সেরকম একটা কন্ডিশন। এবং এখানে বেলি ডায়রিয়া থাকে, এখানে কিন্তু ব্লাডি ডায়রিয়া থাকার চান্স থাকে, এখানে কিন্তু স্পেশালি আলসারেটিভ কোলাইটিস, এখানে কিন্তু কোনো তোমার থাকে না, কি বলে, যে কনস্টিপেশন থাকে না। এবং একটা ইনফ্লামেটরি কন্ডিশন, এবং কোডিক রিল্যাপসিং একটা কন্ডিশন, মানে সারসে আবার হবে, সারসে আবার হবে, এরকম একটা অবস্থা। এবং এটা টেনশনে ওর্স হয়, হবেই পারে। এবং এখানে সিস্টেমিক ফিচারগুলো প্রেজেন্ট থাকে, ফিভার, ওয়েট লস, এগুলো থাকতে পারে। এবং কমপ্লিকেশন এখানে বেশি হওয়ার চান্স থাকে আলসারেটিভ কোলাইটিসের। আচ্ছা, আলসারেটিভ কোলাইটিস কিন্তু আবার একটা ডিজিজ যেটাতে স্মোকিং প্রোটেক্টিভ, আর স্মোকিং করলে আলসারেটিভ কোলাইটিস তাদের কম হয়, এরকম একটা বিষয় আছে, বুঝতে পারছো? আলসারেটিভ কোলাইটিস, পার্কিনসন ডিজিজ, এই ডিজিজগুলো স্মোকিং যারা করে তাদের ক্ষেত্রে কম হয়। বাট এর মানে এই না যে স্মোকিং করতে হবে বেশি বেশি, ঠিক আছে? বাট গবেষণা এরকম দেখা গেছে। হ্যাঁ, এবং আইবিডিটা হচ্ছে অ্যাবনর্মাল হোস্ট রেসপন্স টু এনভায়রনমেন্টাল ট্রিগার, এরকমের কারো হতে পারে। আর সার্জিক্যাল বা মেডিকেল ট্রিটমেন্টের অপশন আছে আলসারেটিভ কোলাইটিস এবং ক্রস ডিজিজে। সো এই কয়েকটা কথা আমি একটু মাথায় রাখলাম। এখন আসলে যে কলোরেক্টাল ক্যান্সার নিয়ে একটু কথা বলি, যে কলোরেক্টাল ক্যান্সার দিয়ে আমরা এখানে অত বেশি ডিটেলসে কিছু জানবো না, বাট আমরা কলোরেক্টাল ক্যান্সার কিভাবে ডায়াগনোসিস করি, কোলোনোস্কোপি, বায়োপসি, এভাবে আমরা ডায়াগনোসিস করি। এবং এই সকল পেশেন্টদের হচ্ছে কি হবে, কমপ্লিট ব্লাড কাউন্ট যদি আমরা করে মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়া পাইতে পারি, আমরা কোলোনোস্কোপি, বায়োপসি, এটা ইনভেস্টিগেশন অফ চয়েস। সিটি কোলাঞ্জোগ্রাফি গ্রাফি আমরা করতে পারি, আমরা চেস্ট এক্সরে, ইউএসজি, সিটি স্ক্যান, এগুলো করতে পারি মেটাস্টেসিস দেখার জন্য। আমরা এখানে টিউবার মার্কার কি, কার্সিনো ইব্রেনিক অ্যান্টিজেন, এটা আমরা মানে ডায়াগনোসিস, ফলো আপ, ট্রিটমেন্ট রেসপন্স, এগুলো দেখতে দেখতে পারি। আচ্ছা, ফাংশনাল ডিসঅর্ডার অফ জিআইসি, ফাংশনাল ডিসপেপসিয়া বা ডরাল আলসার ডিসপেপসিয়া যেটা, তারপরে ফাংশনাল কজ অফ ভমিটিং এবং গ্যাস্ট্রোপ্যারালাইসিস হবে, কিছু টার্ম আছে, এগুলো দেবে, একটু দ্রুত আলোচনা করে যাই। দেখো, তারপরে দেখো শুরুতে আসো ফাংশনাল ডিসপেপসিয়া। এটা মানে হচ্ছে আমার একটা কন্ডিশন, কোডিক ডিসপেপসিয়া। এটাতে পেইন বা আপার অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট হয়, এবং এখানে কোনো অর্গানিক ডিজিজ বা মানে স্ট্রাকচারাল কোনো ডিজিজ কিন্তু নাই। তো এটা হচ্ছে আমরা বলি যে আহ, এটার মধ্যে এটার মধ্যে পেশেন্ট কি দিয়ে প্রেজেন্ট করবে, ইউজুয়ালি ইয়াং একটা পেশেন্ট, 40 বছরের কম, ওবেনটা বেশি এফেক্টেড হয়, ডউশিয়া, সহজেই পেট ভরে যাওয়া, খাইতে ইচ্ছা না করা, ফুলনেস, পেট ভরা ভরা, ফাঁপা ফাঁপা লাগা খাবারের পরে, এবং বডিকে বেশি সিমটমস থাকে, এবং পেইন, ডউশিয়া, এরা মানে হাঁটার সময় হচ্ছে। সো এটা একটা বিষয়, এবং এই ফিচারগুলো নিয়ে প্রেজেন্ট করতেছে, রাইট? এটা পেকপিক আলসার ডিজিজ, তারপর ইরিটেবল বাউল সিনড্রোম, এগুলোর সাথে আমরা কনফিউজ করতে পারি, বাট এরকম ফিচার থাকে। মানে এটা কোডিক ডিসপেপসিয়া, যেটা হচ্ছে কোনো অর্গানিক কজ দেয়, মানে কোনো স্ট্রাকচারাল কজ দেয়, বাট এরকম হচ্ছে। সো এরকম কিন্তু হইতে পারে, এটাকে বলি আমরা নন আলসার ডিসপেপসিয়া, ঠিক আছে? তারপরে কোনো আলসার নেই, বাট এরকম হচ্ছে। এবং ইনভেস্টিগেশনে আমরা স্পাইলোরি ইনফেকশন আছে কিনা, এবং এন্ডোস্কোপি বায়োপসি করবো যে অ্যাকচুয়ালি তার কোনো ক্যান্সারের চান্স আছে কিনা, যারা এল্ডারলি তাদের ক্ষেত্রে স্পেশালি। এবং আমরা আল্ট্রাসাউন্ড করে দেখতে পাই যে তার গস্টো আছে কিনা, এটা ইম্পর্টেন্ট, কারণ গস্টোরও রিয়ারলি কিন্তু আমার ডিসপেপটিক সিস্টেমের জন্য রেসপন্সিবল হইতে পারে। এবং আচ্ছা, এবং এখানে আমরা পেশেন্টকে এক্সপ্লেনেশন এবং রিঅ্যাসুরেন্স করতে পারবো। যদি ডায়াগনোসিস করতে পারি, কোনো অর্গানিক কারণ খুঁজে পাইনি, আমরা চিন্তা করতেছি যে এটা নর্মাল ডিসপেপসিয়া হবে, তাহলে সেক্ষেত্রে পেশেন্টকে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এক্সপ্লেন করা এবং হচ্ছে রিঅ্যাসিওর করা। আমরা ড্রাগ দেওয়া এখানে অতটা ইম্প্রুভ কিন্তু করতে পারি না। সো আমরা এই জন্য একটা সি, তারপরে বেটাক্লোপ্রোমাইড মানে ডউশিয়া ভমিটিংয়ের জন্য ডমপ্রিডন, এগুলো ট্রাই করতে পারি। রেডিটিডি মানে ফেবোটিডিন ইউজ করতে পারি, রেডিটিড তো এখন ইউজ করা হয় না, যদি ডাইট পেইন বা হার্ট বার্ন থাকে,
এবং অ্যামিট্রিপটালিন দিতে পারি, কারণ এটা সাইকোলজিক্যাল দিকটা বা মানে অ্যান্টি ডিপ্রেসেন্টের হিসেবে কাজ করতেছে, টিসিএ, যে ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেসেন্ট। হাওয়েভার তারপরে এই জিনিসগুলো আমরা করতে পারি, এবং ফ্যাট রেস্ট্রিকশন যদি করি কিছুটা হেল্প করতে পারে। এবং আমরা দেখা যায় কিছু পেশেন্ট আমরা যদি মানে পেপটিক আলসার ডিজিজ ট্রিটমেন্ট দিই, ট্রিপল থেরাপি দিই, সেটা তো কাজ করতেছে। আমরা এখন অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস নিয়ে আলোচনা করব। আসলে অ্যাকুট প্যানক্রিয়াটাইটিসের কয়েকটা ইম্পর্টেন্ট কারণ মনে রাখবা। একটা হচ্ছে যে আমরা গল স্টোনের কারণে এটা হইতে পারে, মানে গল ব্লাডারে স্টোন হয়েছে এবং সেটার কারণে হয়েছে, মানে কোলিলিথিয়াসিসের কারণে। এরপর আসলে যে অ্যালকোহল যারা নেই তাদের ক্ষেত্রে এটা হইতে পারে কমনলি। ইডিওপ্যাথিক মানে আননোন কারণও থাকতে পারে। আর আমরা জানি যে ইআরসিপি করা হয় না, ইআরসিপি, হ্যাঁ ইআরসিপি যেটা, এটার ক্ষেত্রেও কিন্তু আমাদের মানে পোস্ট ইআরসিপি, ইআরসিপি করা হয়েছে তারপরে যে এটা হইতে পারে। ওকে, তারপরে আসলে পোস্ট সার্জিক্যালও হইতে পারে, ড্রাগের কারণেও হইতে পারে। তার মানে এরকম কিছু ইম্পর্টেন্ট কারণ আমরা জানলাম। সো কমন হচ্ছে গলস্টোন, অ্যালকোহল, ইডিওপ্যাথিক, পোস্ট ইআরসিপি। রিয়ারের মধ্যে পোস্ট সার্জিক্যাল, যেমন অ্যাবডোমিনাল বা কার্ডিওপালমোনারি কোনো বাইপাস সার্জারি হয়েছে বাট ট্রমার কারণে। আর ড্রাগের মধ্যে কি ড্রাগ, যেমন অ্যাজাথিওপ্রিন যে ড্রাগ আছে, বা থাইজাইড ডায়োরেটিক, সোডিয়াম ভ্যালপোরেট, এই ড্রাগগুলো করতে পারে। হাইপার ক্যালসিমিয়া, হাইপার ট্রাইগ্লিসাইডেমিয়া যদি কারো থাকে সেক্ষেত্রেও হওয়া পসিবল। আর অনেকগুলো কারণ আছে, বাট সেগুলো আমাদের অত সুন্দর করে জানতে হবে না। ম্যানেজমেন্টের ক্ষেত্রে শুধু হিস্ট্রি জানতে হবে, পেশেন্টের এই হিস্ট্রিগুলো হয়তো বা থাকবে। আহ, আর তা বাদে সিমটমসের মধ্যে আপার অ্যাবডোমিনাল পেইন করবে, এবং সিভিয়ার একটা কনস্ট্যান্ট ইনক্রিজিং মানে ইন্টেন্সিটি আস্তে আস্তে বাড়ে, এবং 15 থেকে 60 মিনিট ধরে ব্যথাটা থাকে, এবং এটা ব্যথাটা ব্যাকে রেডিয়েট করতে পারে, সেরকম একটা পেইন থাকবে, সাথে নশিয়া ভমিটিং থাকতে পারে। আর এখানে আমরা ভালোই এপিগেস্টিক রিজনে ভালো একটা টেন্ডারনেস পাবো। হ্যাঁ, আর তবে আর্লি স্টেজে গার্ডিং, রিবাউন্ড টেন্ডারনেস এগুলো অ্যাবসেন্ট থাকে, কারণ ইনফেকশনটা মেইনলি প্রিন্সিপালি রেট্রোপেরিটোনিয়াল হয়, বাট পরবর্তীতে দেখা যায় এটা খুব প্রমিনেন্ট হয়, এবং দেখা যায় যে হ্যাঁ বাউল সাউন্ড অ্যাবসেন্ট হয়ে যেতে পারে, বা প্যারালাইটিক আইলিয়াসও ডেভেলপ করে ফেলতে পারে। সিভিয়ার কেসে পেশেন্ট অনেক হাইপোক্সিক হয়ে যাওয়া, তারপরে হাইপোভলিমিক শক হয়ে যাওয়া, সেটা হতে পারে। হেমোরেজিক প্যানক্রিয়াটাইটিস নামে একটা কন্ডিশন আছে, যেটা খুবই খুবই ডেঞ্জারাস কন্ডিশন। এবং যদি হেমোরেজিক প্যানক্রিয়াটাইটিস হয়, তাহলে ফ্লাঙ্কের রিজনে আমরা কিছু মানে কিছু সাইন পাই, কিছু ডিসকালারেশন পাই, যেটাকে আমরা বলি গ্রে গ্রে টার্নার সাইন। এই দুটো সাইনের কথা তোমার মাথায় রাখতে হবে, যে অ্যাকুট হেমোরেজিক প্যানক্রিয়াটাইটিসে এই সাইনগুলো পাওয়া যায়। সব প্যানক্রিয়াটাইটিসে না, হেমোরেজিক প্যানক্রিয়াটাইটিস, রাইট? তার মানে ফ্লাঙ্ক রিজনে বা কিডনির লাম্বার যে রিজনগুলো আছে না, কিডনির রিজনটা, ওই রিজনকে আমরা বলি ফ্লাঙ্ক রিজন। ওই জায়গায় গ্রে টার্নার সাইন পাওয়া যাবে। আর আম্বলিকাসের আশপাশ দিয়ে আমরা পাবো কুলেন সাইন, ঠিক আছে? তার মানে তুমি গুগলে একটু সার্চ দিলেই হবে যে গ্রে টার্নার সাইন, কুলেন সাইন, এগুলো বলতে কি বোঝানো হচ্ছে। এবং আমরা কি কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থাকতে পারে এরকম কনস্ট্যান্ট সিভিয়ার একটা পেইন। সো এটা পারফোরেশন অফ গ্যাস কন্টেনিং হলো ভিসকাস হতে পারে, যেমন পারফোরেটেড পেপটিক আলসার ডিজিজ হতে পারে, অ্যাকুট কোলেসিস্টেটিস হতে পারে, এমআই হতে পারে। কি এমআই? স্পেশালি ইনফিরিয়র এমআই, যেটা ইনফিরিয়র এমআই এটা হইতে পারে। এই জন্য আমরা সেরাম অ্যামাইলেস, ঠিক আছে, এটা আমরা দেখতে পারি। সেরাম লাইপেজ দেখতে পারি, ঠিক আছে। এটা লঙ্গার পিরিয়ড ধরে থাকে অ্যামাইলেজের থেকে, এটা ভালো স্পেসিফিক। এবং আমরা ইউরিনারি অ্যামাইলেজও দেখতে পারি, সেরাম অ্যামাইলেজ দেখতে পারি। এবং এরা হচ্ছে মানে সিগনিফিক্যান্ট যদি এরা নর্মাল থেকে 3 গুণ বেশি বাড়ে 24 ঘন্টার মধ্যে, ঠিক আছে, পেইন অনসেটের পরে। তার মানে সেটা হচ্ছে প্যানক্রিয়াটাইটিসকে সাজেস্ট করতে পারছে। এই এনজাইমগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলোই সব থেকে ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন প্যানক্রিয়াটাইটিসের জন্য। সিআরপি দেখতে পারি, এটা এটা দেখে আমরা সাইড এরিয়া করতে পারি। ডাব্লিউবিসিতে লিউকোসাইটোসিস থাকবে। এবং সেরাম ক্যালসিয়াম যদি দেখি, হাইপোক্যালসিমিয়া থাকলে সেটা খারাপ, এটা ওর্স করতে পারে কন্ডিশনটাকে। এই কয়েকটা জিনিস আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমরা আল্ট্রাসাউন্ডও করতে পারি, আল্ট্রাসাউন্ড আর সিটি স্ক্যান, প্লেন এক্স রে করতে পারি যে এটা পারফোরেশন কিনা, পারফোরেটেড পেপটিক আলসার ডিজিজ কিনা। এই ইনভেস্টিগেশনগুলো মেইনলি করা যেতে পারে। তারপরে কন্ট্রাস্ট ইনহান্সড মানে সিইসিটি করা যেতে পারে, এমআরসিপি, ইআরসিপি করা যেতে পারে। ট্রিটমেন্ট আমরা যখন যাবো এটা ইম্পর্টেন্ট, যে আমরা অ্যানালিসিক দিব। আমরা যেহেতু প্রচুর পেইন থাকে, আমরা এখানে কি অ্যানালিসিক দিব? প্যাথিডিন দিতে পারি, অপিয়েড অ্যানালিসিক। এবং আমরা হাইপোভলিমিয়া কারেকশনের জন্য যদি হেমোরেজিক প্যানক্রিয়াটাইটিস হয়, তাহলে সেক্ষেত্রে নর্মাল স্যালাইন বা আদার ক্রিস্টালয়েড ট্রাই করতে পারি। অক্সিজেন দিতে হবে হাইপোক্সিক পেশেন্টদের ক্ষেত্রে। প্যারালাইটিক আইলিয়াস ডেভেলপ করলে নাজোগ্যাস্ট্রিক অ্যাসপিরেশন দেওয়া যেতে পারে। আর কিছু পেশেন্ট আছে যারা সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম না একটা সিনড্রোম আছে, সেটা ডেভেলপ করতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু ভেন্টিলেটরি সাপোর্ট লাগতে পারে। সো এখানে এসআইআরএস কথাটা মাথায় রাখবে, কিছু পেশেন্ট এটা ডেভেলপ করতে পারে। এবং হাইপারগ্লাইসিমিয়া, এটা আমরা ইনসুলিন যদি থাকে তাহলে আমরা ইনসুলিন দিয়ে কারেক্ট করবো। হাইপোক্যালসিমিয়া থাকলে আমরা হাইপোক্যালসিমিয়া ইন্টারভেনাস ক্যালসিয়াম ইনজেকশনের মাধ্যমে কারেক্ট করবো। এবং পেশেন্টকে কি করতে হবে, যদি টলারেটেড হয় তাহলে আমরা এন্টেরাল ফিডিং ট্রাই করব, ঠিক আছে, সিভিয়ার প্যানক্রিয়াটাইটিসের পেশেন্টে, বিকজ তাদের কিন্তু মানে ওরাল ফিডিং দেওয়া যাবে না। এবং যদি হচ্ছে থ্রোম্বোএম্বোলিজম হওয়ার চান্স থাকে, সেক্ষেত্রে আমরা লো মলিকুলার ওয়েট হেপারিন দিতে পারি। প্রোফাইলেক্টিভ ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিতে পারি, যেমন ইমিপিনিম, সেফরোক্সিন, যেগুলো সেফালোস্পোরিন গ্রুপের, সো এগুলো দিতে পারি। এবং আমরা যদি স্পেসিফিক কোনো কজ খুঁজে পাই,
যে এই কারণে প্যানক্রিয়াটাইটিস হয়েছে সেটা আমরা ট্রিট করব। গ্রে টার্নার সাইন, কুলেন সাইন, এই জিনিসগুলো আমরা জানি যে কি ডিসকালেশন অফ ফ্লাংসকে আমরা বলি গ্রে টার্নার সাইন, কুলেন সাইনটা হচ্ছে পেরিয়াম্বিলিক্যাল রিজনে যদি হয় অ্যাকুট হেমোরেজিক প্যানক্রিয়াটাইটিসে, নট শুধু প্যানক্রিয়াটাইটিস। এবং কি কি কমপ্লিকেশন হতে পারে প্যানক্রিয়াটাইটিসের কারণে? সিস্টেমিক কিছু কমপ্লিকেশন হতে পারে, যেমন এসআইআরএস হতে পারে, সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম, যেটা এটা হতে পারে। তারপরে হাইপোক্সিয়া হতে পারে, যেটা আমরা বলছি যে পেশেন্ট কিন্তু হাইপোক্সিক হয়ে যেতে পারে, এবং হাইপারগ্লাইসেমিয়া, হাইপোক্যালসিমিয়া এবং সেরাম অ্যালবুমিন কনসেন্ট্রেশন কমে যাওয়া। হ্যাঁ, সো এই জিনিসগুলো হতে পারে। এখন এই যে আমি বললাম এসআইআরএস, তো এসআইআরএস মানে কি এটা আমাদের একটু জানতে হবে। বললাম সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম, তো এটা মানে হচ্ছে শরীরের জেনারেলাইজড ইনফ্লামেটরি রেসপন্স, যা ইনফেকশন বা অন্য কোনো সিভিয়ার ইনসাল্ট, যেমন কারো বার্ন হয়েছে, প্যানক্রিয়াটাইটিসের কথা বললাম, ট্রমার কারণে এটা হইতে পারে। মানে ইনফেকশন থাকলেও হইতে পারে, ইনফেকশন ছাড়াও হইতে পারে। ইনফেকশন একটা ইম্পর্টেন্ট কারণ, তারপরে ট্রমা, বার্ন, এগুলোর কারণে হতে পারে, মেজর সার্জারি পরে হইতে পারে। এবং এসআইআরএস যখন ইনফেকশনের কারণে হয়, যেমন ধরো প্যানক্রিয়াটাইটিসের কারণে হইলো, এটা কিন্তু সেপসিস করতে পারে। এবং এই ক্ষেত্রে পেশেন্টের কি সমস্যা হয়? পেশেন্টের প্রচুর ফিভার থাকে, এটাতে পেশেন্টের ফিভার প্রচুর থাকে, এবং ফিভার থাকে, বা হচ্ছে হার্ট রেট দেখা যায় যে 90 বিটস পার মিনিটের মতো হয়ে যায়, রেসপিরেটরি রেট 20 পার মিনিটের মতো হয়ে যায়, ডাব্লিউবিসি কাউন্ট 12,000 পার মিলিমিটার মার্কারি, সরি 12,000 পার মিলিমিটার কিউব, যেটা বা পার কিউবিক মিলিমিটার, এরকম হইতে পারে। সো এরকম কিন্তু বিভিন্ন ফিচার্স আমরা পাইতে পারি, এবং এটা আমরা জানলাম। তারপরে কি ফিভার, টেকিকার্ডিয়া, টেকিপনিয়া, অল্টার ডাব্লিউবিসি কাউন্ট, হাইপারটেনশন, এই জিনিসগুলো থাকতে পারে। কমপ্লিকেশন কি হতে পারে? এটা থেকে এসআরএস থেকে সেপসিস, সেপটিক শক, মাল্টি অর্গান ডিসফাংশন সিনড্রোম হতে পারে। প্যানক্রিয়াটিক প্রবলেমের মধ্যে প্যানক্রিয়াসে নেক্রোসিস, অ্যাবসেস, সিউডোসিস্ট, প্যানক্রিয়াটিক সিউডোসিস কিন্তু ফরমেশন হতে পারে। এটা ইম্পর্টেন্ট একটা কথা, এটা সার্জিক্যালি ইম্পর্টেন্ট। তো প্যানক্রিয়াটিক সিউডোসিস দেখা যায় যে প্যানক্রিয়াটিসের কিছু পরে ডেভেলপ করছে, সো এটা হতে পারে। প্যানক্রিয়াটিক অ্যাসাইটিস বা প্লুরাল এফিউশন হতে পারে। জিআইটিতে আপার জিআইটি ব্লিডিং, ভ্যারিসিয়াল হেমোরেজ, ইরোশরি টু ক্লোন, ডিউরাল অবস্ট্রাকশন, এগুলোও করা পসিবল। অবস্ট্রাকটিভ জন্ডিস ইভেন্ট করতে পারে। এবং অ্যাকুট প্যানক্রিয়াটিসের একটা পেশেন্ট, তার যদি এই জিনিসগুলো থাকে, তাহলে তার অবস্থা খারাপ হবে। এটা গ্লাসগো ক্রাইটেরিয়া বলি। তারপরে এই যদি 50 বেশি হয়, পার্শিয়াল প্রেশার অক্সিজেন যদি অনেক বেশি কমে যায়, আমরা বলি 8 কিলো প্যাসকেল বা 60 মিলিমিটার মার্কারি থেকে কমে গেছে, তারপরে তার হাইপোক্সিক হয়ে গেছে, হোয়াইট ব্লাড সেল কাউন্ট দেখা গেছে মানে 15,000 এর থেকে বেড়ে গেছে, বা হচ্ছে গিয়ে ধরো এরপর আসা যাক যে অ্যালবুমিন কমে গেছে, সেরাম ক্যালসিয়াম কমে গেছে, গ্লুকোজ বেড়ে গেছে, ইউরিয়া বেড়ে গেছে। সো এই জিনিসগুলো কিন্তু ব্যাড ফ্যাক্টর। এবং 32 বছর বয়সে একটা পেশেন্ট, তার সাডেন সিভিয়ার আপার অ্যাবডোমিনাল পেইন, সাডেন সিভিয়ারটা মানে সিভিয়ার আপার অ্যাবডোমিনাল পেইন, যেটা ব্যাকে যায়, এবং 6 আওয়ার অ্যাসোসিয়েটেড উইথ সিভিয়ার এপিসোড অফ ভমিটিং, এবং ডট রিলিভ বাই টেকিং অ্যান্টি আলসারেন্ট। তারপরে পেপটিক আলসার ডিজিজটা। এবং দেখো পালস রেট, মানে পালস রেট বেশি, ব্লাড প্রেশার কম, তারপরে এটা আমরা চিন্তা করতে পারি অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস, অ্যাকুট হেমোরেজিক প্যানক্রিয়াটাইটিস হইতে পারে। সো এইভাবে আমরা কিন্তু আসলে ডায়াগনোসিসটা করব। তো অ্যাকুট হেমোরেজিক প্যানক্রিয়াটাইটিস, অ্যাকুট প্যানক্রিয়াটাইটিসের ডিফারেনশিয়াল ডায়াগনোসিসগুলো হচ্ছে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, পারফোরেটেড পেপটিক আলসার, অ্যাকুট ইনফিরিয়র এবাই, এই জিনিসগুলা। ওকে, কোডিক প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে এটা কোডিক ইনফ্লামেশন, যেটা ফাইব্রোসিস, ডিস্ট্রাকশন অফ এক্সোকাইড প্যানক্রিয়াটিক টিস্যু করতেছে, এবং এটা অ্যালকোহল, টোবাকো, হাইপারক্যালসিমিয়ার কারণে এটা কিন্তু হইতে পারে। এবং কোডিক রেনাল ফেইলর, তারপরে হেরিডিটারি প্যানক্রিয়াটাইটিস তবে একটা কথা আছে, এটার কারণে হইতে পারে। ইডিওপ্যাথিক কারণও থাকতে পারে, এটা আমরা একটু জানলাম। অবস্ট্রাকটিভ কারণের মধ্যে যদি প্যানক্রিয়াস ডিভিসাম, এই ডিজিজটা থাকে, বা ডাক্তার অ্যাডিনোকার্সিনোমা যদি থাকে, এই কারণে হইতে পারে। তো প্রিডমিনেন্টলি মিডল ইস্ট অ্যালকোহলিক ব্যাচ যারা, তাদেরকে এফেক্ট করে। কোডিক এবং গ্লিকার্ড আপার অ্যাবডোমিনাল পেইন প্রেজেন্ট করবে, কোনো পেইন ইউজুয়ালি থাকে না, এবং এরা ডায়রিয়া প্রেজেন্ট করতে পারে। ওয়েট লস থাকতে পারে, কারণ যেহেতু কোরিক একটা কন্ডিশন, এবং এস্টোরিটোরিয়া থাকতে পারে, মানে পায়খানার সাথে ফ্যাট বের হচ্ছে। এপিগ্যাস্ট্রিক ইজের টেন্ডারনেস থাকতে পারে। ওকে ফাইন। এবং স্কিন পিগমেন্টেশন থাকতে পারে অ্যাবডোমেনের উপরে এবং ব্যাকে, এবং হট ওয়াটার বোতল ওইখানে ইউজ করার কারণে, এবং আলটিমেটলি এটাকে আমরা বলি ইরাইথিবা অ্যাব ইগদি। হ্যাঁ, এরকম টাইপের একটা টার্ম আছে। এবং আমরা যখন ইনভেস্টিগেশন করবো, আল্ট্রাসাউন্ড, সিটি স্ক্যান, এই জিনিসগুলো তো করবো, এখানে ওই অ্যালজেমগুলোর রোল নাই। অ্যালকোহল অ্যাভয়েড করতে হবে, এবং পেইন রিলিভার যেমন এরিসাইড, সপিয়েস, এগুলো ইউজ করা, প্রেগাবালিন, তারপর টিসিএ বা ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্টস, এগুলো ইউজ করা, তারপরে ওরাল প্যানক্রিয়াটিক অ্যালজেম সাপ্লিমেন্ট দেওয়া, এগুলা। আর যদি দরকার হয় ইভেন টোটাল প্যানক্রিয়াটেক্টমি করা, সেটা করা যেতে পারে যদি বেলা। এটা হচ্ছে পেইন রিলিফের জন্য। আর প্যানক্রিয়াসের যেহেতু অ্যালজেম লাগে, ওই অ্যালজেমগুলো যদি না দিতে পারে ঠিকঠাক করে, বেলা অ্যাবজর্পশন হবে। সো ফ্যাট রেস্ট্রিকশন করতে হবে, কারণ ফ্যাট অ্যাবজর্পশন এর জন্যই মিললে আমাদের এই অ্যালজেমগুলো লাগে।
তারপরে ওরাল প্যানক্রিয়াটিক অ্যাজেপ সাপ্লিমেন্ট দেওয়া, প্রোটন পাম্প ইনহিবিটর অবশ্যই অ্যাডেড করতে হবে, সেটা কিন্তু এখানে ভালো রোল প্লে করতে পারে। কমপ্লিকেশন হইলে সেখানে আমরা প্যানক্রিয়াটিক ডাক্ট স্ট্রাকচারগুলোকে ডাইলেটেশন করা এন্ডোস্কোপিক্যালি, বা কোনো ক্যালকুলাই থাকলে সেখানে রিমুভ করা, সিউডোসিস থাকলে সেটা ড্রেন করা, মানে সিউডোসিস তো হইতে পারে কমপ্লিকেশন হিসেবে, সো সেটা ড্রেন করা, এই যেগুলো ইম্পর্টেন্ট। তার বাদে ধরো পার্শিয়ালি প্যানক্রিয়াটিক রিজেকশন করা, ডিউডেনামকে প্রিজার্ভ করে, রাইট, এটা এটা আমরা করতে পারি। তার বাদে প্যানক্রিয়াটাকেও জেজুরেস্টমি, যেটা প্যানক্রিয়াটাকেও জেজুরেস্টমি, এটা যদি করা লাগে সেটাও করা যেতে পারে। সো আমরা এই কয়েকটা কথা একটু জানলাম। এখন আসো আমরা প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট, যেটা এটা নিয়ে আমি কিছু কথা বলবো। প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট, এটা নিয়ে কিছু কথা বলে আমরা শেষ করি। তো প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট মানে হচ্ছে প্যানক্রিয়াসের কাছে, মানে প্যানক্রিয়াসের কাছে প্যানক্রিয়াসের যে রিজাল্ট আছে ওই জায়গায় একটা অ্যাডজাইব্রিস্ট একটা ফ্লুইড কালেকশন, এবং সেটা হচ্ছে প্যানক্রিয়াটাইটিস বা প্যানক্রিয়াটিক ট্রমার পরে এটা হইতে পারে। এবং এটা সিউডো কেন বলা হয়, কারণ এদের যে ওয়াল, মানে এই সিস্টটা যে তৈরি হয় এদের ওয়ালে এপিথেলিয়াল লাইনিং থাকে না, শুধু ফাইব্রাস টিস্যু থাকে। এবং এটার মোস্ট কমন কারণ হচ্ছে অ্যাকুট প্যানক্রিয়াটাইটিসের কারণে এটা হয়, এবং ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের কারণে এটা হইতে পারে। এটা পেশেন্ট আপার অ্যাবডোমিনাল পেইন, নশিয়া, ভমিটিং, অ্যাবডোমিনাল বাস, আর্লি স্যাটাইটি, ওই যেগুলো নিয়ে প্রেজেন্ট করবে। আমরা আল্ট্রাসাউন্ড করে ডায়াগনোসিস করতে পারি। সিটি স্ক্যান করলে তো বেস্ট, মানে সিটি স্ক্যান তো বেস্ট টেস্ট, বাট অত কমনলি তো করা হয় না। সেরাম অ্যাভাইলেন্স একটু বাড়তে পারে। কমপ্লিকেশন কি হতে পারে, এখান থেকে আবার ইনফেকশন হতে পারে, রাপচার হতে পারে, হেমোরেজ হতে পারে, গ্যাস্ট্রিক অবস্ট্রাকশন এরা করতে পারে, বিলিয়ারি অবস্ট্রাকশন করতে পারে। সো যদি এরা ছোট সাইজ হয়, যেমন 6 সেন্টিমিটার থেকে কম বা অ্যাসিম্পটোমেটিক কোনো সিম্পটম প্রকাশ করতে আমরা জাস্ট অবজার্ভ করতে পারি, এমনি এমনি সেরে যেতে পারে। যদি লার্জ হয়, 6 সেন্টিমিটার থেকে বেশি হয়, তাহলে আমরা এন্ডোস্কোপিক্যালি ড্রেনেজ করা, পারকিউটেনিয়াস ড্রেনেজ করা, বা সার্জিক্যালি সিস্টোগ্যাস্ট্রোস্টোমি, কি বললাম, সার্জিক্যালি এটা অপারেশনের নাম কি, সিস্টোগ্যাস্ট্রোস্টোমি, এটা আমরা করতে পারি।